আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি ভালো আছো। তো আমরা চলে আসলাম আমাদের আরও একটি ক্লাসে। তো আমরা পড়তেছিলাম হচ্ছে তোমার বায়োলজি সেকেন্ড চ্যাপ্টারটাই পড়তেছিলাম মূলত। তো সেকেন্ড চ্যাপ্টারের ক্লাস একটা আপলোড করে ফেলছি অলরেডি আমরা। হ্যাঁ, তো ওই আগের ক্লাসে অর্থাৎ ক্লাস 1-এ আমরা কী করছিলাম, তোমার প্লাস্টিড পর্যন্ত পড়ছিলাম। এই যে দেখো, এটা হচ্ছে প্লাস্টিড। হ্যাঁ, তো প্লাস্টিড আশা করছি তোমরা ওই ক্লাসটা দেখে আসছো। তো প্লাস্টিডের পরে এখন আমরা কোথায় কী পড়বো? এখন আমরা প্লাস্টিডের পরে পড়বো হচ্ছে গোলগি বস্তু। তাহলে আমরা কী পড়তেছিলাম? আমরা পড়তেছিলাম কোষের বাইরে কী ছিল? কোষঝিল্লি। হ্যাঁ, কোষের বাইরে ছিল কোষঝিল্লি। কোষ প্রাচীর ছিল, কোষ প্রাচীরের পরে ছিল কোষঝিল্লি। ঠিক আছে, এরপর আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণুতে গেছি। অঙ্গাণুতে যাওয়ার পরে আমরা পড়তেছিলাম ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলা। এগুলো কোনগুলা? ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এই যে দেখো, আমরা শুরু করছিলাম ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এই যে দেখো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে এগুলো হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু, অর্থাৎ যেগুলো ঝিল্লিযুক্ত ওগুলা পড়তেছিলাম আমরা। ঝিল্লিযুক্ত একটা পড়লাম মাইটোকন্ড্রিয়া, এরপরে আরেকটা পড়লাম হচ্ছে তোমার প্লাস্টিড। হ্যাঁ, এই দুইটা আমরা শেষ করছি আগের ক্লাসে। এখন আজকে আমাদের টপিক হবে গোলগি বস্তু। হ্যাঁ, এটা কী টপিক ভাই? গোলগি বস্তু। আচ্ছা দেখো, এখন কি বলছে গোলগি বস্তু জিনিসটা কি? দেখো, গোলগি বস্তু প্রধানত প্রাণীকোষে পাওয়া যায়, তবে অনেক উদ্ভিদ কোষও দেখা যায়। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণীকোষ দুটাতেই দেখতে পাবা এটা। এরপর দেখো কি বলছে, সিস্টার্নি সরি এরপরে দেখো কি বলছে, এটি সিস্টার্নি ও কয়েক ধরনের বেসিকল নিয়ে তৈরি। কি? এটি সিস্টার্নি ও কয়েক ধরনের বেসিকল নিয়ে তৈরি। এখন সিস্টার্নি আর বেসিকল কি? দেখো, গোলগি বস্তুর মধ্যে তোমার এই যে গোলগি বডিগুলো কেমন হয়, এই দেখো তোমার দেখাই ভাইয়া একটু। এই দেখো, গোলগি বস্তুগুলো কীরকম হবে, এই যে এভাবে 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 হবে। হ্যাঁ, অর্থাৎ কীভাবে? এই যে গোলগি বস্তুগুলো এরকম থাকে, এই যে দেখো এরকম থাকে। ঠিক আছে, অর্থাৎ এই যে দেখো, প্রথমে এই যে এদিকে একটু বেকুল হয়ে এভাবে আসি, আবার এটা একটু চওড়া হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এই যে মনে করো আমি দিলাম, এটা একটু এদিকে মানে একটু দুই প্রান্তগুলো একটু বেসিকলের মতো গোলাকার হবে, বুঝছো? আচ্ছা, এখন দেখো কি বলছে, এগুলো হচ্ছে সিস্টার্নি কয়েক ধরনের বেসিকল নিয়ে তৈরি। সিস্টার্নি এবং কয়েক ধরনের বেসিকল নিয়ে তৈরি। আচ্ছা, সিস্টার্নি কোনটাকে বলে? মাঝখানে লম্বা যে অংশটা, এই লম্বা অংশটাকে বলা হয় কি? সিস্টার্নি। হ্যাঁ, এগুলোকে বলা হয় সিস্টার্নি। আর এরকম গোল গোল যেগুলো, হ্যাঁ, গোল গোল যেগুলো আছে বড় বড় বৃত্তির মতো, ওগুলোকে কী বলে? ওগুলোকে বলা হয় বেসিকল। কী বলে ভাইয়া? বেসিকল। এই যে দেখো, এখানেও বেসিকল দেখাইছে, ক্ষুদ্র বেসিকল, বড় বেসিকল, দুই রকমের বেসিকল থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো, এর পর্দায় বিভিন্ন উৎসেচকের জন্য পানি বিয়োজন সম্পন্ন হয়, অর্থাৎ এর পর্দায় পানি বিয়োজনটা সম্পন্ন হয়। এরপর দেখো, জীবকোষে বিভিন্ন পদার্থ নিঃসৃতকরণের সাথে এর নিবিড় সম্পর্ক রয়েছে, অর্থাৎ জীবকোষের মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ নিঃসৃত করবে। কে করবে? গোলগি বস্তু। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো, হরমোন নিঃসরণেও এর ভূমিকা লক্ষ্য করা যায়। এরপর দেখো, কোনো বিপাকীয় কার্যের সাথে সম্পর্কিত এবং কখনো এরা প্রোটিন সঞ্চয় করে রাখে। তাহলে প্রোটিনকে সঞ্চয় করে ভাইয়া? প্রোটিন সঞ্চয় করতে পারে কে? গোলগি বস্তু প্রোটিন সঞ্চয় করে রাখতে পারে। ঠিক আছে, এরপর কী করবে এরা? হরমোন নিঃসরণ করতে পারবে। কী করতে পারবে? হরমোন নিঃসরণ করতে পারবে। এরপর দেখো আর কী কী করতে পারে। আচ্ছা, এরপর দেখো, ওরা হচ্ছে তোমার কোনো বিপাকীয় কাজ করতে পারবে। আচ্ছা, একটু দ্রুত মনে রাখো, গোলগি বস্তুর কাজ কী কী? হরমোন নিঃসরণ করতে পারবে, আর হচ্ছে অনেক সময় প্রোটিনকে সঞ্চয় করতে পারবে। ঠিক আছে ভাই, গোলগি বডি থেকে আর তেমন কিছু লাগবে না তোমার। এরপর আমরা আসি কোথায়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কী ভাইয়া? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, এখন দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণীর গায়ে প্রায়ই রাইবোজোম লেগে থাকে, তাই স্বাভাবিকভাবে এই সব স্থানে প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটে। কোষে উৎপাদিত পদার্থগুলো প্রবাহ পথ হিসেবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ব্যবহৃত হয়। এগুলো কখনো প্লাজমা মেমব্রেনের সাথে যুক্ত থাকে, তাই ধারণা করা যায় যে এক কোষ থেকে অন্য কোষ উৎসেচক কোষে উৎপাদিত অন্যান্য দ্রব্যাদি এর মাধ্যমে চলাচল করে। মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলো সৃষ্টিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষে উপস্থিত থাকে। আচ্ছা দেখো, মাইটোকন্ড্রিয়া থেকে আর তেমন কিছু তো আমার লাগবে না। কী লাগবে? দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেগুলো আছে এর আবরণীর গায়ে প্রায় কী লেগে থাকে? রাইবোজোম। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কী লেগে থাকবে ভাইয়া? রাইবোজোম। কী লাগবে ভাইয়া? রাইবোজোম। আচ্ছা, আমি তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা একটু দেখাই। দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কীরকম থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে এরকম, যে দেখো,
আচ্ছা এটা হয়নি, দাঁড়াও একটু আমি আবার সুন্দর করে আঁকি। দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কীভাবে থাকবে, ঠিক আছে ভাইয়া, এরকম থাকবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কীরকম থাকবে, এরকম থাকবে। তো এখন দেখো এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ের মধ্যে এরভাবে যদি রাইবোজোমগুলো লেগে লেগে থাকে, রাইবোজোম কী ভাই এগুলো, রাইবোজোম লেগে থাকে এভাবে, তখন এটাকে কী বল, তখন কী করবে, এরা প্রোটিন সঞ্চয় করতে পারবে। কেন প্রোটিন সঞ্চয় করতে পারবে, প্রোটিন সংশ্লেষণ করতে পারবে, অর্থাৎ প্রোটিন তৈরি করতে পারবে। কেন পারবে, কারণ হচ্ছে কি জানো, কারণটা হচ্ছে তোমার এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে আছে, রাইবোজোমের কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা, ঠিক আছে, অর্থাৎ প্রোটিন সংশ্লেষণ করা। কার কাজ, রাইবোজোমের কাজ। তো যেহেতু রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আসে, সেহেতু কী হবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামও প্রোটিন সংশ্লেষণ করবে, বুঝছো। এইভাবেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে প্রোটিন সংশ্লেষণে অংশগ্রহণ করে। আচ্ছা এরপরে দেখো ভাইয়া, এরপর আমরা আসছি কোথায়, কোষ গহ্বরে। কী ভাইয়া, কোষ গহ্বর। দেখো সাইটোপ্লাজমের কী বলছে, সাইটোপ্লাজমের কোষের মধ্যে যে আপাত ফাঁকা স্থান দেখা যায় সেগুলো হচ্ছে কোষ গহ্বর। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে যে ফাঁকা স্থান দেখা যায় সেগুলো কি, কোষ গহ্বর। সাইটোপ্লাজম মধ্যে আমরা বলছিলাম না ফাঁকা থাকবে, ফাঁকা থাকলে এটা হচ্ছে কোষ গহ্বর। উদ্ভিদ কোষে সাইটোকোষ গহ্বর দেখা যায়, প্রাণী কোষে দেখা যায়। দেখো বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। তাহলে দেখো ভাইয়া কী বলছে, দেখো বৃহৎ কোষ গহ্বর উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, অর্থাৎ কোষ গহ্বর কিসের বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। এরপর দেখো এরা প্রধানত কোষ রস ধারণ করে, কোষের যে বিভিন্ন ধরনের রস আছে ওগুলোকে ধারণ করবে, কোষ গহ্বরের ভিতরে জমা থাকবে, ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো এতে বিভিন্ন ধরনের পদার্থ থাকবে। এরপর দেখো প্রাণী কোষে কোষ গহ্বর অনুপস্থিত থাকে, ঠিক আছে, আর যদি থাকো তাহলে খুবই ছোট থাকবে, ঠিক আছে। এইগুলোর ভিতরে কী কী থাকবে এত কিছু লাগবে না তোমার, শুধু মনে রাখো বৃহৎ কোষ গহ্বর কিসের বৈশিষ্ট্য, কোষ গহ্বর হচ্ছে বৃহৎ কোষ গহ্বর হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, আর প্রাণী কোষে যদি থাকেও ছোট থাকবে। আর সাধারণত কী হয়, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না। আর কাজ কি, কোষ রসটা ধারণ করা, ঠিক আছে, আর কিছু না। আচ্ছা এরপর দেখো এরপরটার নাম কি, লাইসোজোম। কী নাম ভাইয়া, লাইসোজোম। দেখো লাইসোজোম কোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। তাহলে জীবাণুর হাত থেকে রক্ষা করে কে, লাইসোজোম। লাইসোজোম কী করবে, জীবাণুর হাত থেকে কোষকে রক্ষা করবে। এতে বিভিন্ন ধরনের উৎসেচক বা হরমোন, এই উৎসেচক থাকবে বা এনজাইম থাকবে, বুঝছো। এগুলো হচ্ছে এর মধ্যে বিভিন্ন ধরনের এনজাইম থাকবে যেগুলো জীবাণুকে মেরে ফেলবে। এর পরিপাক করা উৎসেচকগুলো একটি পদ্মা হিসেবে পর্দা দিয়ে আলাদা করা থাকে, তাই অন্যান্য সংশ্লেষ এগুলো হজম হয় না। তাই অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে তখন এর আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কোষটি মারা যায়। আচ্ছা এখান থেকে তুমি কি বুঝছো, দেখো ভাইয়া প্রথম হচ্ছে তোমার লাইসোজোম, হ্যাঁ। তো এই যে লাইসোজোমটা কী হবে, এই যে লাইসোজোমটা পর্দা দিয়ে আবৃত থাকে। এর ভিতরে কী থাকবে, এনজাইম থাকবে বিভিন্ন ধরনের। ওই এনজাইমগুলো কী করবে ভাইয়া, মনে করো বাইরে থেকে আমাদের কোষের মধ্যে একটা জীবাণু আসলো, এটা একটা জীবাণু, হ্যাঁ। তো এই জীবাণুটা যখন লাইসোজোমের কাছে যাবে, লাইসোজোম এই পর্দা বিদীর্ণ করে এনজাইম ছেড়ে দিয়ে একে নষ্ট করে ফেলবে। কী করবে, নষ্ট করে ফেলবে। তো লাইসোজোমে কী করবে, এনজাইম ছেড়ে দিয়ে একে নষ্ট করে ফেলবে, ঠিক আছে ভাইয়া, এনজাইম ছেড়ে দিয়ে নষ্ট করে ফেলবে, অর্থাৎ মেরে ফেলবে। এভাবে লাইসোজোম কী করবে, রক্ষা করবে। এখন কিন্তু আরেকটা জিনিস তুমি খেয়াল করো, তাহলে দেখো এখন লাইসোজোমটা কী হয়েছে ভাইয়া, লাইসোজোমটা ফরেন কোনো কিছু, অর্থাৎ অন্য কোনো জীবাণু যদি আসে আমাদের বডিতে, মনে করো একটা জীবাণু আসলো, এটা একটা জীবাণু, হ্যাঁ, মনে করো এটা একটা জীবাণুটা আসলো, কোথায় আসলো, কোষের মধ্যে আসলো। কোষের মধ্যে আসার পরে কী হবে ভাইয়া, কোষের মধ্যে আসার পরে দেখো ভাইয়া, তো লাইসোজোমটা কী করবে, তোমার কোষের মধ্যে আসছে, লাইসোজোমের মধ্যে কী থাকবে বলছি আমরা, এনজাইম থাকবে। কী থাকবে, এনজাইম থাকবে। তো এই এনজাইমগুলা লাইসোজোমের পর্দাভেদ করে একে ধরে ফেলবে, ধরে একদম শেষ করে দিবে, বুঝছো। এখন তুমি আমার এটা বলতে পারো যে ভাইয়া কেন এটা লাইসোজোমের এনজাইমগুলা পর্দা দ্বারা থাকে, হ্যাঁ, পর্দা দিয়ে আবৃত থাকে, কেন পর্দা দিয়ে আবৃত থাকে ভাইয়া, কারণ হচ্ছে দেখো তোমার এই যে লাইসোজোমের এনজাইমগুলো এগুলো হচ্ছে খুবই বিষাক্ত এনজাইম, জীবাণু মেরে ফেলতেছে, বুঝতেছো ব্যাপারটা। তো এই বিষাক্ত এনজাইমগুলো যদি তোমার কোষের অন্য কোনো অঙ্গাণুর সাথে আসে, অন্য কোনো অঙ্গাণুর সংস্পর্শে আসে, তখন কী করবে, ওই অঙ্গাণুটাকেও সে মেরে ফেলতে পারে, ধ্বংস করে ফেলতে পারে। এই জন্য এগুলোকে আলাদা করে রাখা হয়, বুঝছো, যাতে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কোনো জীবাণু যেটাকে মারতে হবে তখন আসে, সেজন্য কী করা হয়, পর্দাটা দিয়ে আলাদা করে রাখা হয়। আচ্ছা তাহলে এভাবে আমাদের কোষ ঝিল্লিযুক্ত যেগুলো সেগুলো শেষ। এবার আমরা কোথায় আসবো, এবার আমরা আসবো হচ্ছে
ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। কি বিহীন? ঝিল্লিবিহীন। ঝিল্লিবিহীন মানে কি? এদের বাইরের প্রাচীরে কি থাকবে না? কোনো পর্দা থাকবে, বাইরে কোনো পর্দা থাকবে না। হ্যাঁ, তাহলে দেখো এক নাম্বারটা কি? কোষ কঙ্কাল। কী নাম বলছে ভাইয়া? কোষ কঙ্কাল। দেখো কোষঝিল্লি অতিক্রম করে কোষের ভিতরে ঢুকলে প্রথমে কোষ কঙ্কাল নজরে পড়বে। সেটি লম্বা এবং মোটা চিকন মিলিয়ে অসংখ্য দড়ির মতো বস্তু কোষের চারদিকে জালের মতো ছড়িয়ে রয়েছে। কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। কোষ কঙ্কাল কি? কোষটাকে ধরে রাখবে, শক্ত করে ধরে রাখবে। যেমন মানুষের কঙ্কাল আছে, মানুষের কঙ্কাল কী করে শক্ত করে ধরে রাখছে না? আমাদের কি কোনো দিকে হাত চলে যায়? বা মনে করো তুমি হাতটা এভাবে রাখছো, তোমার মাংস কি অন্য দিকে চলে যায়? যায় না তো, এভাবে ধীরে ধরে রাখছে, বুঝছো? আচ্ছা, এরপর দেখো কোষ কঙ্কাল ভিতর থেকে কোষটাকে ধরে রাখে। এগুলো অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউল ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালের বিভিন্ন তন্তু নির্মিত হয়। দেখো মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে কোষ কঙ্কালের উদাহরণ। তাহলে কোষ কঙ্কাল কী কী থাকবে? কোষ কঙ্কাল থাকবে হচ্ছে দেখো মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, আর একটা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই তিনটা, এগুলো কি? এগুলো হচ্ছে কোষ কঙ্কাল। এগুলো কি ভাইয়া? কোষ কঙ্কাল। আচ্ছা, এরপর আর দ্বিতীয়টা হচ্ছে কি? দেখো এরপরটা হচ্ছে রাইবোজোম। কি ভাইয়া? রাইবোজোম। আচ্ছা দেখো রাইবোজোম কি? দেখো প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে এদের পাওয়া যায়। এটি ঝিল্লিবিহীন পদ্মাবিহীন অঙ্গাণু, বুঝছো? এটি হচ্ছে ঝিল্লিবিহীন একটা অঙ্গাণু। তাহলে এটা কি? ঝিল্লিবিহীন পদ্মাবিহীন। এটা হচ্ছে উদ্ভিদ প্রাণী দুইটাতে পাওয়া যাবে। এটা হচ্ছে ঝিল্লিবিহীন বা পর্দাহীন অঙ্গাণু, প্রধানত প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে। এখন তোমার ভাই একটা কথা বলি আমি, রাইবোজোমকে কোথায় পাওয়া যায়? উদ্ভিদ কোষেও পাওয়া যাবে, প্রাণী কোষেও পাওয়া যাবে, ঠিক আছে? আর যেহেতু রাইবোজোমকে উদ্ভিদ এবং প্রাণী কোষে পাওয়া যায়, তাহলে এই জন্য রাইবোজোমকে কী বলা হয়? সার্বজনীন অঙ্গাণু বলা হয়। কি বলা হয় ভাইয়া? এটা একটু লিখে দিই আমি, হ্যাঁ। তাহলে রাইবোজোমকে কি বলে? সার্বজনীন। আচ্ছা, বানানটা একটু ভুল হয়েছে। দেখো তাহলে কি হবে? সার্বজনীন অঙ্গাণু বলে কাকে? রাইবোজোমকে। তাহলে ভাইয়া রাইবোজোমকে কী বলে? সার্বজনীন অঙ্গাণু। তাহলে রাইবোজোমকে কী বলে ভাইয়া? সার্বজনীন অঙ্গাণু। তাহলে আবার বলতেছি, রাইবোজোমকে কী বলে? সার্বজনীন অঙ্গাণু। কেন অঙ্গাণু বলা হয় রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু? কারণটা কি? কারণ হচ্ছে দেখো, এই প্রাণী এবং উদ্ভিদ কোষ উভয়টাতে, প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষে কী করা হয়? রাইবোজোমকে পাওয়া যায়। শুধুমাত্র প্রাণী এই একটাই তোমার অঙ্গাণু, যেটাকে প্রাণী উদ্ভিদ কোষ উভয় কোষে পাওয়া যায়, এটাকে বলা হয়, এই জন্য এটাকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। এরপরে কি বলছে? এটি হচ্ছে ঝিল্লিবিহীন পদ্মাবিহীন অঙ্গাণু। এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে। হ্যাঁ, তোমার আমি বলছিলাম না আগেই, রাইবোজোমের প্রধান কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। দেখো প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন করে এই রাইবোজোম হয়ে থাকে। আচ্ছা, এরপর দেখা এছাড়া রাইবোজোমের কাজে প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে উৎসেচক বা এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া, ঠিক আছে? এনজাইমগুলো কী করে? রাসায়নিক বিক্রিয়াগুলোর গতি বাড়ায়। আচ্ছা, এরপর একটা আসো সেন্ট্রোজোম। এরপর একটার নাম কি ভাইয়া? সেন্ট্রোজোম। এখন দেখো এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য, প্রধানত প্রাণী কোষে পাওয়া যায়। তাহলে সেন্ট্রোজোম কোথায় পাওয়া যাবে? সেন্ট্রোজোমকে বেশিরভাগ প্রাণী কোষেই পাওয়া যাবে, ঠিক আছে? এরপর দেখো নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ দেখা যায়, অত একদম কম দেখা যায় না। সেন্ট্রোজোম কিসের বৈশিষ্ট্য? প্রাণী কোষের বৈশিষ্ট্য, মনে রাখো। এরপর হচ্ছে দেখো প্রাণী কোষের নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপানলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদেরকে সেন্ট্রিওল বলে। দেখো কি বলছে? প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপানলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদেরকে কী বলে? সেন্ট্রিওল বলে। তাহলে কী করে? নিউক্লিয়াসের কাছে দুটি ফাঁপানলাকার দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, তাদেরকে কী বলে? সেন্ট্রিওল। এরপর দেখো সেন্ট্রিওলের চারপাশে অবস্থিত গাঢ়তরলকে সেন্ট্রোপ্লাজম বলে এবং সেন্ট্রোপ্লাজম সহ সেন্ট্রিওলকে সেন্ট্রোজোম বলে। এটা বুঝছো তুমি? দেখো একটা সেন্ট্রিওল, দুইটা সেন্ট্রিওল যেখানে অবস্থান করে, চারপাশে তরল আছে না? এই যে তরল, এই তরলটাকে কী বলছে? তরলটাকে বলছে সেন্ট্রোপ্লাজম। কী বলছে ভাই? সেন্ট্রোপ্লাজম। এবং দেখো সেন্ট্রোপ্লাজম সহ এই সেন্ট্রিওলকে কী বলছে? সেন্ট্রোজোম। পুরাটা হচ্ছে সেন্ট্রোজোমের মধ্যে এই মাঝখানে তরল যে জেলির মতো অংশ, এটাকে কী বলে? সেন্ট্রোপ্লাজম। আর এই দুইটা তো সেন্ট্রিওলই, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো সেন্ট্রোজোমে থাকা সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় অ্যাস্টারে তৈরি করে। তাহলে অ্যাস্টারে তৈরি করে হচ্ছে ভাইয়া সেন্ট্রোজোম। কোষ বিভাজনের সময় অ্যাস্টারে তৈরি করে ভাইয়া সেন্ট্রোজোম। এরপর দেখো এছাড়া স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সেন্ট্রোজোমের অবদান রয়েছে। বিভিন্ন ধরনের প্লাজমা সৃষ্টিতে ভূমিকা অংশগ্রহণ করা, সেগুলো লাগবে না। তোমার কি লাগবে? দেখো সেন্ট্রোজোম হচ্ছে সেন্ট্রিওল হচ্ছে কোষ বিভাজনের সময় অ্যাস্টারে তৈরি করে, ঠিক আছে ভাই? আর প্রাণী কোষে নিউক্লিয়াসের কাছাকাছি ফাঁপানলাকার বা দণ্ডাকার অঙ্গাণুটি কোনটা? সেটা হচ্ছে সেন্ট্রিওল। আচ্ছা,
তাহলে এখানে এতটুকুই আমাদের শেষ হইলো। এবার আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস পড়বো, সেটা হচ্ছে নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। কী ভাইয়া? নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। কী পড়বো ভাইয়া? নিউক্লিয়াস বা কেন্দ্রিকা। এটা এই নিউক্লিয়াসটা আঁকা শিখবা, ঠিক আছে? কীভাবে আঁকতে হবে এটা শিখবা। আচ্ছা, এখন দেখো নিউক্লিয়াসের মধ্যে কী কী আছে আমরা একটু পড়ি আগে। এই যে চিত্র নিউক্লিয়াস, ঠিক আছে? এখন দেখো, একটা নিউক্লিয়াসের বাইরে একটা পর্দা থাকবে, হ্যাঁ? নিউক্লিয়াসের একদম বাইরে একটা পর্দা থাকবে। পর্দাটার নাম কি? দেখো, যে কোনো কিছুর পর্দাকে বলা হয় মেমব্রেন। আর এটা কিসের পর্দা? নিউক্লিয়াসের পর্দা। তাহলে এটার নাম কি হবে? নিউক্লিয়ার মেমব্রেন। মেমব্রেন মানে কি? পর্দা। আর এজন্যই এটা এই চারপাশে যে পর্দাটা আছে এটার নাম কি দিছে? নিউক্লিয়ার মেমব্রেন। কী নাম দিছে ভাইয়া? নিউক্লিয়ার মেমব্রেন। এরপর দেখুন, এই মেমব্রেনটা, নিউক্লিয়াসের মেমব্রেনটা মাঝখানে এরকম ফাঁকা থাকবে, কিছু দূর পর একটু ফাঁকা থাকবে। এই ফাঁকা জায়গাটার নাম কি? নিউক্লিয়ার রন্ধ্র। কী নাম ভাইয়া? নিউক্লিয়ার রন্ধ্র। এটার নাম কি ভাইয়া? নিউক্লিয়ার রন্ধ্র। তারপরে দেখো, এর যে ভিতরে এই যে পর্দা দ্বারা বেষ্টিত ভিতরের জেলির মতো অংশটাকে কী বলে? নিউক্লিয় প্লাজম। কী বলে ভাইয়া? নিউক্লিয় প্লাজম। এখন দেখো, নিউক্লিয় প্লাজমের মধ্যে থাকবে একটা নিউক্লিওলাস। কী থাকবে ভাইয়া? নিউক্লিওলাস। এটা কি থাকবে? নিউক্লিওলাস, ঠিক আছে? সাইটোপ্লাজমের মধ্যে। আর এরপরে দেখো, পুরো সাইটোপ্লাজম জুড়ে সুতার মতো অসংখ্য তন্তু দেখা যায়, হ্যাঁ? এই তন্তুগুলোর নাম কি? নিউক্লিয়ার রেটিকুলাম। কী নাম ভাইয়া? নিউক্লিয়ার রেটিকুলাম, ঠিক আছে? নিউক্লিয়ার রেটিকুলাম, ঠিক আছে? তাহলে দেখো, এই যে নিউক্লিয়াসটা তোমার আমি চিনাইলাম, ঠিক আছে? তাহলে এখন তোমরা কী করবা? এটা আঁকা শিখবা, জিনিস আঁকা শিখবা। কীভাবে আঁকবা? একদম সহজ না? এই যে এভাবে এটা তোমার একটা গোলবৃত্ত করবা, এভাবে আঁকবা, ঠিক আছে? আমার তো হচ্ছে না। আচ্ছা, দাঁড়াও, আমি দেখাই পারি কিনা। পারছি, দেখো। এই যে মনে করো এরকম একটা সার্কেল আঁকলা প্রথমে, এরপরে দেখো আরও একটা আঁকলা, মনে করো আমি তো এখন এভাবে দিতে পারছি আমার এখানে আছে বলে, হ্যাঁ? তোমরা হাতে আঁকা শিখতে হবে, বুঝছো? হাতে আঁকা শিখবা সবাই। কী করবা? হাতে আঁকা শিখবা। তো এরপরে আমরা জানি যে কী হয়, নিউক্লিয়াসটা একটু ফাঁকা থাকে না? তো একটু ফাঁকা করে এভাবে মনে করো একটু ফাঁকা করে দিলাম আর কি। এই যে এদিকে দিলাম, এদিকে দিলাম, ঠিক আছে? একটু ফাঁকা করে দিলাম। এখন দেখো, ফাঁকা করে দেওয়ার পরে এটাকে তো আমরা এভাবে মিলাবো। এইগুলো ফাঁকা থাকবে কী থাকবে ভাইয়া? ফাঁকা থাকবে, একটু ফাঁকা থাকবে। আচ্ছা, এখন দেখো, এই ফাঁকাটা আমরা বলছি এটা কি? নিউক্লিয়ার মেমব্রেনটা। এগুলো হচ্ছে রন্ধ্র, ফাঁকাগুলো রন্ধ্রের ভিতরে কী থাকবে বলছিলাম ভাইয়া? রন্ধ্রের ভিতরে থাকবে হচ্ছে তোমার কী থাকবে ভাইয়া? নিউক্লিওলাস, না? নিউক্লিওলাস তো থাকবেই। তার আগে দেখো ভিতরেরটা কি? ভিতরে এটা হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে ভাই ভিতরেটা কি? দেখো এটা কি? এটা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে? এটা হচ্ছে সাইটোপ্লাজম না, সরি, এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এটা কি? নিউক্লিওপ্লাজম, অর্থাৎ নিউক্লিয়াসের পর্দার ভিতরে এটা কি? নিউক্লিওপ্লাজমের ভিতরে একটা কী থাকবে বলছিলাম আমরা ভাইয়া? নিউক্লিয়াসের ভিতরে দেখো, নিউক্লিয়াসের ভিতরে এখানে থাকবে হচ্ছে একটা নিউক্লিওলাস। এটার নাম কি ভাইয়া? এটার নাম হচ্ছে নিউক্লিওলাস। আর সাইটোপ্লাজম, এই যে নিউক্লিওপ্লাজমের মধ্যে কি থাকবে? অসংখ্য তন্তু, হ্যাঁ? অসংখ্য তন্তু এখানে ছড়াই ছিটে থাকবে, ঠিক আছে? আশা করি বুঝছো। আচ্ছা, এরপর আসি এখন নিউক্লিয়াস বা কেন্দ্রিকার কী কী আছে এগুলো আমরা একটু পড়ি, হ্যাঁ? বইয়ে কী দিছে দেখো। জীবকোষের প্রোটোপ্লাজমের নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কী বলছে? তাহলে জিনিসটা কী বলছে ভাইয়া? দেখো, জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা, হ্যাঁ? জীবকোষের প্রোটোপ্লাজমে নির্দিষ্ট পর্দাঘেরা ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি হচ্ছে নিউক্লিয়াস। অর্থাৎ ক্রোমোজোম বহনকারী, ওই যে ক্রোমাটিন বহন করে না, ক্রোমোজোম বহনকারী সুস্পষ্ট যে বস্তুটি দেখা যায় সেটি কি? নিউক্লিয়াস। এর আকৃতি গোলাকার, ডিম্বাকার, বিভিন্ন ধরনের হতে পারে। এরপরে দেখো, শিবকোষ ও লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। এটা একদম মুখস্থ রাখবা। কোথায় ভাইয়া? দেখো, শিবকোষ ও লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না।
তাহলে লোহিত রক্তকণিকা আর শিবকোষে কী করবে না, নিউক্লিয়াস থাকবে না। অর্থাৎ শিবকোষ হচ্ছে একটা উদ্ভিদের একটা কোষ, আর লোহিত রক্তকণিকা হচ্ছে কি মানুষের রক্ত তৈরির যে এই রক্ত আছে, রক্তের মধ্যে কী থাকে, তিনটা কণিকা থাকে। কী কী কণিকা? একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, আরেকটা হচ্ছে শ্বেত রক্তকণিকা, আরেকটা হচ্ছে অনুচক্রিকা। তার মধ্যে লোহিত রক্তকণিকার মধ্যে কী হবে ভাইয়া? লোহিত রক্তকণিকার মধ্যে কোনো নিউক্লিয়াস থাকবে না। তাহলে নিউক্লিয়াস কোথায় কোথায় থাকবে না ভাইয়া? শিবকোষ এবং লোহিত রক্তকণিকা। বারবার বলতেছি ভাইয়া, এটা এটা বেশি মনে রাখবা, ঠিক আছে? এটা বেশি মনে রাখবা, শিবকোষ এবং লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস থাকে না। এরপরে দেখো, তার লাগবে না। দেখো এখন নিউক্লিয়াসের গঠনের মধ্যে আমরা কী কী পাবো? প্রথমে পাইছি নিউক্লিয়ার জেল্লি। কী পাইছি ভাইয়া? নিউক্লিয়ার জেল্লি বা মেমব্রেন। নিউক্লিয়াসকে ঘিরে যে জেল্লি থাকে তাকে বলা হয় নিউক্লিয়ার জেল্লি বা কেন্দ্রিকা জেল্লি। এটি 2 স্তর বিশিষ্ট, হ্যাঁ 2 স্তর বিশিষ্ট। এটি হচ্ছে এই জেল্লি লিপিড ও প্রোটিন সমন্বয়ে তৈরি। এই জেল্লিতে মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, এগুলোকে বলা হয় রন্ধ্র। এই ছিদ্রের ভেতর দিয়ে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের মধ্যে বস্তু চলাচল হয়। নিউক্লিয়ার জেল্লি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অন্য বস্তুকে পৃথক করে, ঠিক আছে? এটা হচ্ছে, এগুলো হচ্ছে নিউক্লিয়াস জেলির কথা। এরপর দেখো নিউক্লিয় প্লাজম, আরেকটা কি পেয়েছি আমরা? নিউক্লিয় প্লাজম। দেখো নিউক্লিয়ার জেল্লির ভিতরে জেলির মতো বস্তু বা রস থাকে। নিউক্লিয়াস জেল্লির ভেতরে কী থাকে? জেলির মতো বস্তু থাকে, এটাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। ওই যে মাঝখানের যে জেলির মতো পাইছিলাম ওটাকে বলা হয় নিউক্লিয় প্লাজম। এগুলো আর বলতে হবে ভাইয়া নতুন করে? সব তো বলছি। এবার দেখো নিউক্লিওলাস। দেখো নিউক্লিয় প্লাজমের মধ্যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার বস্তুটাকে কী বলা হয়? নিউক্লিওলাস। ওই যে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার একটা বস্তু ছিল, হ্যাঁ ওটা কী ছিল? নিউক্লিওলাস। এরপর দেখো ক্রোমোজোমের রং অগ্রাহী অংশের সাথে এটা লেগে থাকে। এরপর দেখো আরএনএ প্রোটিন দিয়ে তৈরি হয়। নিউক্লিওলাস কী দিয়ে তৈরি ভাইয়া? তাহলে নিউক্লিওলাস হচ্ছে আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি হয়। আচ্ছা, এরপর দেখো ক্রোমাটিন জালিকা। আরেকটা কি আছে? ক্রোমাটিন জালিকা। এখন দেখো ক্রোমোজোম বিশ্রামকালে, অর্থাৎ যখন কোষ বিভাজন চলে না তখন নিউক্লিয়াসে কুণ্ডলী পাকানো সূক্ষ্ম সুতোর মতো অংশ হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে যখন কোষের অবিভাজনরত অবস্থা, কোষের বিভাজন চলে না, হ্যাঁ যখন কোষের বিভাজন চলে না তখন যে সুতার মতো অংশগুলো দেখা যায় জালিকার মতো, ওগুলো কী বলা হয়? নিউক্লিয়ার রেটিকুলাম। এরপর দেখো কোষ বিভাজনের সময় এরা মোটা ও খাটো হয়। কোষ বিভাজনের সময় কী হয়? এই রেটিকুলামগুলো আস্তে আস্তে মোটা এবং খাটো হয়, তখন এদেরকে আলাদা করে ক্রোমোজোমের মতো করে দেখা যায়, বুঝছো? লম্বা লম্বা ক্রোমোজোমের মতো দেখা যায়। এরপর দেখো ক্রোমোজোমে অবস্থিত জিনগুলো বংশগতির গুণাবলী বহন করে। তাহলে ক্রোমোজোমে বহন করে এক থেকে অন্য এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম নিয়ে যাকে ক্রোমোজোমে বহনকারী জিনগুলা, হ্যাঁ ক্রোমোজোমে বহনকারী জিনগুলা। এরপরে দেখো কোনো একটি জীবের ক্রোমোজোম সংখ্যা ওই জীবের জন্য নির্দিষ্ট, অর্থাৎ একটা নির্দিষ্ট জীবের জন্য ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট থাকবে। মনে করো মানুষের জন্য হচ্ছে 46টা, হ্যাঁ আবার তোমার ধানের জন্য হচ্ছে 24টা, বুঝছো? এরকম কোনো জীবে ক্রোমোজোম সংখ্যা নির্দিষ্ট। এসব ক্রোমোজোমে বংশগতির ধারা বা জিন অবস্থান করে এবং বংশগতি বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করাই ক্রোমোজোম কাজ। তাহলে ক্রোমোজোমের কাজ কি? বংশের বৈশিষ্ট্য বংশ পরম্পরায় বহন করা ক্রোমোজোমের কাজ, ঠিক আছে? আশা করি নিউক্লিয়াসটা বুঝছো। নিউক্লিয়াসে কী কী আসবে? নিউক্লিয়াসটা লাগবে। নিউক্লিয়াসের তোমার প্রশ্ন এখান থেকে কীভাবে আসবে? সৃজনশীল আমি তোমার একটু বুঝাই দিই, দেখছো? আচ্ছা, তোমাকে কী বলবে জানো? উদ্দীপকের মধ্যে কিছু একটা দিবে, এই হিন্টস দিবে। কি হিন্টস? বলবে যে কোষে সকল কিছু নিয়ন্ত্রণ করে কোষে সব কিছু নিয়ন্ত্রণ করে, হ্যাঁ এরকম কোষে সব কিছু নিয়ন্ত্রণ করে এমন একটি বস্তু কী বলে অংশ নিয়ে আলোচনা করা হলো। এরপরে বলবে ওই অংশটির গঠন আলোচনা করো, গঠন ব্যাখ্যা করো, ভৌত গঠন ব্যাখ্যা করো। বলবে কি বলবে? তাহলে প্রশ্নটা কীভাবে আসবে? নিউক্লিয়াসের গঠন ব্যাখ্যা করো। নিউক্লিয়াসের ভৌত গঠন ব্যাখ্যা করো। ভৌত গঠন ব্যাখ্যা করো। তখন তুমি কীভাবে করবা ভাইয়া? তুমি নিউক্লিয়াসের চিত্রটা আঁকবা, আঁকার পরে এক সাইডে নিউক্লিয়ার চিত্র থাকবে। এরপর তুমি এগুলো কী কী অংশ আছে এগুলো দিয়ে বলে দিবা। নিউক্লিয়ার জেল্লি সম্পর্কে একটু বলবা, এটা বাইরের স্তর বিশিষ্ট আবরণী। এরপর হচ্ছে কি বলবা? এটা দিয়ে এটার মধ্যে মাঝখানে যে ফাঁকা থাকে, ফাঁকাগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এই রন্ধ্র দিয়ে বিভিন্ন ধরনের বস্তু সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের মধ্যে কী হয়? আসা যাওয়া হয়, ঠিক আছে? এরপরে দেখো, এরপরে তুমি কী বলবা? নিউক্লিয়াস জেলির ভিতরে জেলির মতো অংশ আছে, এটাকে কী বলবা? নিউক্লিয় প্লাজম। এরপরে আর কী আছে? নিউক্লিয় প্লাজম। এরপরে আছে হচ্ছে তোমার ওই যে নিউক্লিওলাস, ক্রোমাটিনের সাথে লাগানো গোলাকার অংশটিকে কী বলা হয়? নিউক্লিওলাস, হ্যাঁ। এরপরে এটা হচ্ছে আরএনএ প্রোটিন দিয়ে তৈরি। এরপর ক্রোমাটিন জালিকা হচ্ছে কি? সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটানো কোষে অবিভাজনরত অবস্থায় সাইটোজোমের নিউক্লিয় প্লাজমে ছড়িয়ে ছিটানো অংশগুলোকে কী বলা হয়? ক্রোমাটিন জালিকা। এরপর দেখো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ক্রোমোজোমকে বহন করবে বা জিন বহন করে বংশ পরম্পরা বৈশিষ্ট্য রক্ষা করতে সাহায্য করবে। তো তুমি চিত্র দিয়ে কয়েকটা লিখতে পারবে না? 3 দিবে তুমি যদি লিখতে পারবে।
আচ্ছা, এরপরে দেখো উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন কোষের ভূমিকা। দেখো ভাইয়া, উদ্ভিদ টিস্যু, এরপর কি টিস্যু ভাইয়া? এরপর হচ্ছে আমরা পড়বো হচ্ছে উদ্ভিদ টিস্যু। আচ্ছা, এটা কতটুকু আছে আর একটু দেখি। আচ্ছা, আমরা পড়ি, এই চ্যাপ্টারটা একটু বড় আছে, সমস্যা নেই, আস্তে আস্তে শেষ করবো, হ্যাঁ, যতটুকু যাই আর কি। আচ্ছা দেখো, এরপর হচ্ছে কি উদ্ভিদ টিস্যু। এখন দেখো, একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়, তখন তাদের টিস্যু বা কলা বলে। আমি কালকে তোমাদের আগের ক্লাস যেটা ছিল, হ্যাঁ, এই আগের ক্লাসটাতে এই চ্যাপ্টারের আগের ক্লাস যেটা পার্ট 1, ওটাতে আমি এটা অনেক সুন্দর করে বুঝাই দিয়েছিলাম ভাইয়া, যে প্রথমে কোষ তো অনেকগুলো কোষ থাকে জীবদেহে। এখন একটা কোষ হচ্ছে, অনেক তো কোষ থাকে, কয়েকটা কোষ একসাথে মিলিত হয়ে একটা টিস্যু তৈরি করে। ওই যে কয়েকটা কোষ মিলিত হয়েছে, ওই সবগুলো কোষ কী করবে? একই রকমের কাজ করবে, ঠিক আছে? তাহলে এটা কি বলছে দেখো, একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই কাজ করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়, তখন তাদেরকে বলা হয় টিস্যু বা কলা। তাহলে টিস্যু কাকে বলে? যদি অনেকগুলো কোষ বা একগুচ্ছ কোষ একত্রিত হয়ে যদি একই রকমের কাজ করে, একই রকম কাজ করবে এবং তাদের উৎপত্তিও একই হবে বা অভিন্ন হবে, তখন তাকে কী বলে? টিস্যু, ঠিক আছে? টিস্যু কাকে বলে বুঝছো? এরপর দেখো, টিস্যু হচ্ছে দুই প্রকার। কয় প্রকার টিস্যু? দুই প্রকার। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। কী কী? একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। দেখো, ভাজক টিস্যুর কোষগুলো বিভাজন সক্ষম, কিন্তু স্থায়ী টিস্যুর কোষগুলো বিভাজন সক্ষম হতে পারে না। ভাজক মানে কি? সে বিভাজিত হতে পারবে, আর স্থায়ী টিস্যু মানে কি? সে বিভাজিত হইতে পারে না। তাহলে স্থায়ী টিস্যুটা কী হবে? বিভাজিত হইতে পারে না। এরপর দেখো, আবার ওদিকে আরও একটা ভাগ আছে। দেখো, স্থায়ী টিস্যু 3 ধরনের। তাহলে স্থায়ী টিস্যু কয় ধরনের ভাইয়া? 3 ধরনের। স্থায়ী টিস্যু কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে সরল টিস্যু, আরেকটা হচ্ছে জটিল টিস্যু, আরেকটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু বা ক্ষরণকারী টিস্যু, ঠিক আছে? এখন দেখো, তাহলে প্রথমে আমরা কি পাইছি? টিস্যু 2 প্রকার। কি পাইছিলাম? টিস্যু 2 প্রকার। তাহলে আমরা পাইছি, দেখো এখানে দেখো টিস্যু, হ্যাঁ, তাহলে টিস্যু হচ্ছে কয় প্রকার ভাইয়া? টিস্যু হচ্ছে 2 প্রকার পাইছি। কী পাইছি? একটা ভাজক, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা কি স্থায়ী টিস্যু না? আচ্ছা, একটা হচ্ছে ভাজক আর একটা হচ্ছে স্থায়ী। কি টিস্যু ভাইয়া? স্থায়ী টিস্যু। এরপরে দেখো, ভাজক টিস্যু তো বিভাজিত হতে পারে, স্থায়ী টিস্যু বিভাজিত হতে পারে না। তাহলে এরপর স্থায়ী টিস্যু কয় প্রকার আসছে? 3 প্রকার। কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। একটা হচ্ছে জটিল, তারপর হচ্ছে সরল জটিল, তারপর হচ্ছে নিঃস্রাবী বা ক্ষরণকারী, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এরপর দেখো সরল টিস্যু নিয়ে আলোচনা করছি। সরল টিস্যু কী বলছে? সরল টিস্যু, দেখো, যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন তাকে সরল টিস্যু বলে। কি বলছে ভাইয়া? যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ, হ্যাঁ, অর্থাৎ আমরা জানি যে কি টিস্যুর মধ্যে অনেকগুলো কোষ থাকে, তো যে টিস্যুর, হ্যাঁ, ওটা কি একটা স্থায়ী টিস্যু, যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ আকার, আকৃতি, গঠনের দিক থেকে একই রকম অর্থাৎ সমান, তাদেরকে বলা হয় সরল টিস্যু। অর্থাৎ যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষ একই রকম আকার, আকৃতি, গঠনের দিক হবে, তাকে কি বলবো ভাইয়া? সরল টিস্যু। এরপরে দেখো, কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে আবার 3 ভাগে ভাগ করছে। দেখো, কোষের প্রকৃতির উপর ভিত্তি করে সরল টিস্যুকে কয় ভাগ করছে? 3 ভাগে। একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, আর একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এরপরে দেখো, এই যে সরল টিস্যু পাইলাম, এই যে সরল টিস্যুটা পাইলাম, এটাকে আবার কয় ভাগ করছে ভাইয়া? 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে কি প্যারেনকাইমা, কি নাম ভাইয়া? প্যারেনকাইমা। আরেকটা কি? আরেকটা হচ্ছে কোলেনকাইমা, কোলেনকাইমা। আরেকটা কি ভাইয়া? আরেকটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। তাহলে দেখো, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো কি? এগুলো হচ্ছে সরল টিস্যুর প্রকারভেদ। আবার তাহলে আমরা কি পেয়েছি? প্রথমে দেখো, আবার খেয়াল করো, টিস্যু কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে কী কী টিস্যু? ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কী হয়? যারা বিভাজিত হতে পারে, আর যারা বিভাজিত হয় না তাদেরকে কী বলে? স্থায়ী টিস্যু। এরপর দেখো, স্থায়ী টিস্যুকে আবার 2 ভাগে ভাগ করছে। কীভাবে? জটিল, সরল এবং নিঃস্রাবী, তিনটা ভাগে ভাগ করছে। কাকে? স্থায়ী টিস্যুকে।
এরপর দেখো স্থায়ী টিস্যুর মধ্যে সরল টিস্যুকে আবার আরও 3 ভাগে ভাগ করছে। কীভাবে? সরল টিস্যু হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে? আচ্ছা, এখন আসো প্যারেনকাইমা কী। দেখো প্যারেনকাইমা দেখো উদ্ভিদ দেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখো কী করা যায়? উদ্ভিদ দেহের সব অংশে এদের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখো এই টিস্যুর কোষগুলো জীবিত, সমবেশীয়, পাতলা প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকে। তাহলে এগুলো এটা মনে রাখতে হবে। প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো কী হবে? প্যারেনকাইমা টিস্যুর কোষগুলো হবে জীবিত। কেমন হবে? জীবিত, সমবেশীয়। সমবেশীয় মানে কি? মানে সবগুলা কোষ সমান ব্যাসের হবে। হ্যাঁ, সমান ব্যাসীয় হবে। কী হবে? সমব্যাসীয়। ব্যাস, বৃত্তের ব্যাস পড়ছো না, ওই রকম ব্যাসীয়, সমব্যাসীয়। সবগুলোর ব্যাস কী হবে? সমান হবে। এরপরে দেখো পাতলা প্রাচীরযুক্ত হবে, প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকবে। পাতলা প্রাচীরযুক্ত হবে এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ থাকবে। এই টিস্যুতে অন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। কি দেখা যাবে? অন্তঃকোষীয় ফাঁক দেখা যাবে। তাহলে প্যারেনকাইমা টিস্যুতে কি দেখা যাবে? আন্তঃকোষীয় ফাঁক দেখা যাবে। আন্তঃকোষীয় ফাঁক দেখা যাবে। এরপর দেখো কোষ প্রাচীর পাতলা সেলুলোজ দিয়ে তৈরি। কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। কোষ প্রাচীর হচ্ছে পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি। এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। হ্যাঁ, দেখো যখন এসব কোষে কী থাকবে? ক্লোরোপ্লাস্টটা থাকবে, তখন তাকে কী বলবে? ক্লোরেনকাইমা। এরপর দেখো জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে এরেনকাইমা বলে। এটা মনে রাখতে হবে ভাইয়া। দেখো জলজ উদ্ভিদের বড় বড়, আচ্ছা এটা আমি অন্য কালার দিই। দেখো ভাইয়া, দেখো জলজ উদ্ভিদের বড় বড় বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমাকে কী বলে? এরেনকাইমা। তাহলে কী বলে? বায়ু কুঠুরিযুক্ত এরেনকাইমাকে কী বলে ভাইয়া? জলজ উদ্ভিদের বড় বড় যে বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমা থাকবে সেগুলোকে কী বলবো আমরা? এরেনকাইমা। তাহলে জলজ উদ্ভিদের ক্ষেত্রে প্যারেনকাইমার নাম কী হবে? বায়ু কুঠুরিযুক্ত প্যারেনকাইমার নাম কী হবে? এরেনকাইমা। এটা পারবা তো ভাইয়া? এগুলো অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এমনি এমনি বলতেছি না, এগুলা ইম্পর্টেন্ট অনেক। ঠিক আছে? এরপর দেখো প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে দেহ গঠন করা। এটা করতে হবে। দেখো প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ দেহ গঠন করা। কী করা? দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং খাদ্য পরিবহন করা। তাহলে খাদ্য কী করবে সে? প্রস্তুত, সঞ্চয় এবং পরিবহন, তিনটে সে করবে। কী করবে? প্যারেনকাইমা। আরেকটা কী করবে? দেহ গঠন করবে। কী গঠন করবে? দেহ গঠন করবে। এরপরে দেখো কোলেনকাইমা। কী কাইমা? এরপর একটা হচ্ছে কোলেনকাইমা। তাহলে প্যারেনকাইমাতে গেলে এরপর আমরা কোলেনকাইমা পড়বো। দেখো এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়। কোষ প্রাচীর সেলুলোজ এবং অ্যাক্টিন জমা হয়ে পুরো হয়। তবে এদের কোষ প্রাচীর অসমভাবে পুরো এবং কোনাগুলো অধিক পুরো হয়। এই টিস্যুর কোষগুলো লম্বাটে ও সজীব। এরা প্রোটোপ্লাজমপূর্ণ কোষ দিয়ে তৈরি। এতে অন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। এরপর দেখো কোষ প্রান্ত চৌকোনাকার, সরু, তির্যক হতে পারে। খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। তাহলে এ কী করবে? এটা করবে হচ্ছে খাদ্যবস্তু প্রস্তুত করবে এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করবে। তাহলে উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে কে? তাহলে বলতো ভাইয়া উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদানকে করে কে? কোলেনকাইমা। কোলেনকাইমা কী করবে? উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করবে। এরপর দেখো পাতায় শিরা ও পত্র ও বৃন্তে এদের দেখা যায়। পাতার কোথায় দেখা যাবে এদের দেখা যাবে পাতার শিরা এবং পত্র বৃন্তে। ঠিক আছে? এরপর দেখো কচি ও নমনীয় কাণ্ড, যেমন কুমড়ো দল ও দণ্ড কলসের কাণ্ডে এই টিস্যু দৃঢ়তা প্রদান করে। তাহলে কচি এবং নমনীয় কাণ্ড যেগুলো, ওগুলোতে দৃঢ়তা প্রদান করে কে? কোলেনকাইমা। কচি নমনীয় কাণ্ড সেগুলোতে কে দৃঢ়তা প্রদান করবে ভাইয়া? কোলেনকাইমা। কচি নরম কাণ্ড যেগুলো, ওগুলোতে কে করবে ভাইয়া? কোলেনকাইমা। এরপর দেখো এই কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। যখন এসব কোষে যদি ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করবে। এখন দেখো কোলেনকাইমা থেকে আমরা কী পাইছি? খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করা কার কাজ? কোলেনকাইমার কাজ। দেখো নরম কাণ্ড বিশিষ্ট যেগুলো সব আছে উদ্ভিদ, ওগুলোকে দৃঢ়তা করে দেয় কোলেনকাইমা দেয়। এগুলো বেশি মনে রাখো। এরপর দেখো স্ক্লেরেনকাইমা। এরপর একটা নাম কী ভাই? স্ক্লেরেনকাইমা। এখন দেখো এই টিস্যুর কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরো প্রাচীর বিশিষ্ট হয়। স্ক্লেরেনকাইমাগুলো কী হয়? শক্ত, পুরো প্রাচীর বিশিষ্ট হয়। এরপর দেখো প্রোটোপ্লাজমবিহীন লিগনিনযুক্ত যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত টিস্যুকে স্ক্লেরেনকাইমা বলে। অর্থাৎ যান্ত্রিক কাজগুলো কে করবে? স্ক্লেরেনকাইমা করবে। ঠিক আছে ভাইয়া? তাহলে যেগুলো যান্ত্রিক কাজ ওগুলো কে করবে? এগুলো করবে হচ্ছে স্ক্লেরেনকাইমা। ঠিক আছে? এরপর দেখো প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে যায় এবং মৃত কোষে পরিণত হয়। কোষগুলো প্রধানত দুই ধরনের, ফাইবার এবং স্ক্লেরাইড। এরপর দেখো উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান এবং পানি খনিজ লবণ পরিবহন করা এর মূল কাজ। তাহলে উদ্ভিদ দেহে কী করে? দৃঢ়তা প্রদান করা। উদ্ভিদ দেহে দৃঢ়তা প্রদান, পানি এবং খনিজ লবণ পরিবহন করা হচ্ছে স্ক্লেরেনকাইমার মূল কাজ। এরপর দেখো ফাইবার বা তন্তু। কী বলছে দেখো, ফাইবার বা তন্তু কি? অত্যন্ত দীর্ঘ, পুরোপ্রাচীর এবং শক্ত দুই প্রান্তযুক্ত শরীর, তবে কখনো কখনো বোতা হতে পারে। প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এই ছিদ্রকে কুব বলে। অবস্থান এবং গঠনের ভিত্তিতে এদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে, যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু বা। এরপর দেখি স্ক্লেরাইড। এদের স্টোন সেলও বলা হয়। এরা খাটো, সমবেশী, কখনো লম্বাটে, কখনো তারা হতে পারে। এদের গণ্য প্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিনযুক্ত।
এগুলো থেকে তেমন কিছু লাগবে না ভাইয়া। দেখো এখানের মধ্যে একটা দিচ্ছে প্যারেনকাইমা, দেখো প্যারেনকাইমা কোষগুলো সমবেশীয়, এই যে দেখো সবগুলো সমবেশীয় এবং সাইটোপ্লাজম নিউক্লিয়াস সব কিছু আছে, আন্তঃকোষীয় ফাঁকা আছে। এরপরে দেখো প্যারেনকাইমা কোষগুলো কি, দেখো এরপর হচ্ছে কোলেনকাইমা, কোলেনকাইমা কোষগুলোর মাঝখানে দেখো কোনো অন্তঃকোষীয় ফাঁকা নাই, এগুলো সবগুলা কি পুরো কোষ প্রাচীর বিশিষ্ট সন্নিবেশিত অঙ্ক, সন্নিবেশিত কোলেনকাইমা। এরপর দেখি স্লিনকাইমাগুলো হচ্ছে কি এরকম হয়, লম্বালম্বী হয়। আচ্ছা এরপরে দেখো, এরপরে আমরা আসছি জটিল টিস্যু। আমরা তখন কী পড়ছিলাম ভাইয়া, সরল টিস্যু। সরল টিস্যুর কয়টা অংশ ছিল, তিনটা টিস্যু ছিল, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা হচ্ছে কোলেনকাইমা, একটা হচ্ছে স্ক্লেরেনকাইমা। এখন আমরা পড়বো জটিল টিস্যু। কী পড়বো ভাইয়া, জটিল টিস্যু। এখন আমরা পড়বো জটিল টিস্যু। এখন দেখো কী বলছে, বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলে। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে বলা হয় জটিল টিস্যু। এবার দেখো এরা উদ্ভিদে পরিবহনের কাজ করে, তাই এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। তাহলে জটিল টিস্যুগুলো কী করে, জটিল টিস্যুগুলো কী করবে ভাইয়া, উদ্ভিদে পরিবহনের কাজ করে, তাই এদেরকে পরিবহন টিস্যু বলা হয়। এই টিস্যু দুই ধরনের। তাহলে জটিল টিস্যু কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লুয়েম। তাহলে জটিল টিস্যু কয় ধরনের ভাইয়া, জাইলেম এবং ফ্লুয়েম। যেখানে আমরা জটিল টিস্যু পড়ছি না, জটিল টিস্যু হচ্ছে কয় প্রকার না, এটা হচ্ছে কয় ধরনের। হ্যাঁ, তাহলে জটিল টিস্যু কয় ধরনের, জাইলেম এবং ফ্লুয়েম। জাইলেম এবং ফ্লুয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। তাহলে জাইলেম আর ফ্লুয়েম কী করে, উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে কি, জাইলেম এবং ফ্লুয়েম। পরিবহন টিস্যুগুচ্ছ কী গঠন করে ভাইয়া, জাইলেম এবং ফ্লুয়েম একত্রে উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। কী করবে, উদ্ভিদের পরিবহন টিস্যু গঠন করবে। তাহলে জাইলেম হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে, আর হচ্ছে আরেকটা হচ্ছে গৌণ জাইলেম। হ্যাঁ, যেটা হচ্ছে প্রাথমিক বৃদ্ধির পরে শুরু হবে, পরে হবে, সেটা হচ্ছে গৌণ জাইলেম। এখন দেখো জাইলেম দুই ধরনের। কয় ধরনের, জাইলেম হচ্ছে দুই ধরনের। যেটা প্রাথমিক জাইলেম অর্থাৎ প্রাথমিক অবস্থার যে জাইলেম তাকে কি বলে, প্রোটোজাইলেম, এবং পরিণত অবস্থার জাইলেম কি বলা হয়, মেটাজাইলেম। এখন দেখো যেটা প্রাথমিক অবস্থায় অর্থাৎ কি প্রোক্যাম্বিয়াম থেকে, হ্যাঁ একটা জাইলেম কোথা থেকে শুরু হবে, প্রোক্যাম্বিয়াম থেকে। যে প্রোক্যাম্বিয়াম থেকে যে জাইলেম তার নাম কি, প্রোটোজাইলেম। আর পরিণত অবস্থার জাইলেমকে কি বলে, মেটাজাইলেম। অর্থাৎ আমি তোমার বোঝাই, দেখো একটা জিনিস হচ্ছে টিস্যু, একটা উদ্ভিদের একটা অংশ হচ্ছে কি প্রোক্যাম্বিয়াম। হ্যাঁ, ওই প্রোক্যাম্বিয়ামটা পরিণত হয়ে কি হবে, যে জাইলেম তৈরি হবে, হ্যাঁ প্রোক্যাম্বিয়াম থেকে যে জাইলেমটা তৈরি হবে তার নাম কি, প্রোটোজাইলেম। অর্থাৎ প্রাথমিক অবস্থার, এটা প্রাথমিক না। এরপরে দেখো ওই প্রাথমিক অবস্থার পরে ওই প্রোটোজাইলেম যেটা তৈরি হইলো, হ্যাঁ প্রথমে তৈরি হয়েছে না, তৈরি হওয়ার পর এটা একটা পরিণত অবস্থায় যাবে, কি হবে মানে পরিণত হবে। ওই পরিণত অবস্থার জাইলেমটা কি বলে, মেটাজাইলেম। ঠিক আছে ভাইয়া, পরিণত অবস্থার জাইলেমটা কি বলবো আমরা, মেটাজাইলেম। আশা করি বুঝছো। এরপর দেখো মেটাজাইলেমের অভ্যন্তরীণ ফাঁকা গহ্বর বড় থাকে। জাইলেমে কয়েক ধরনের কোষ, অর্থাৎ এরপরে দেখো আচ্ছা জাইলেমে কী কী কোষ থাকে। এরপরে জাইলেমের মধ্যে কয়েক ধরনের কোষ থাকবে। কী কী কোষ থাকবে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। তাহলে জাইলেমের চারটা কোষের নাম কি, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এগুলো মনে রাখবা। হ্যাঁ, এগুলা সুন্দর মতো মনে রাখবা। এই যে এগুলা কী কী কোষ, একটা নাম ট্রাকিড, একটা নাম ভেসেল, একটা নাম জাইলেম প্যারেনকাইমা, একটা নাম জাইলেম ফাইবার। ঠিক আছে ভাই, এগুলো কী করতে হবে, মনে রাখতে হবে, এগুলো সব মনে রাখতে হবে। ঠিক আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আচ্ছা আসো এবার আমরা ট্রাকিডে যাই। হ্যাঁ, কোথায় যাব, ট্রাকিড। ট্রাকিড জিনিসটা কি আমাদের শিখতে হবে। এখন দেখো ট্রাকিড হচ্ছে ট্রাকিড কোষ হচ্ছে লম্বা। এই যে দেখো এই লম্বা, এটা কি একটা ট্রাকিড কোষ। এই লম্বা এটা কি, এই যে দেখো লম্বা এটা কি, একটা ট্রাকিড কোষ। কী কোষ ভাইয়া, ট্রাকিড কোষ। এটা কি বলছে, ট্রাকিড কোষটা হচ্ছে লম্বা। এরপর দেখো এর প্রান্তদ্বয় সুচালু সরু থাকে, প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয়, অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে থাকে। প্রাচীরে কী হবে, প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হবে। এরপর দেখো ফলে পানি চলাচল পাশাপাশি জোড়াকূপের মাধ্যমে হয়ে থাকে। আচ্ছা এরপরে দেখো প্রাচীরের পুরুত্ব কয়েক ধরনের হয়, যেমন কী বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার কিংবা কুবাঙ্কিত হয়। ঠিক আছে ভাই। এরপর দেখো বর্গ নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেমের কলাই ট্রাকিড দেখা যায়। তাহলে ট্রাকিড কোথায় থাকবে, দেখো ফার্নবর্গ এবং নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেমের কলাই মানে কি, গৌণ জাইলেমের টিস্যুতে ট্রাকিড দেখা যাবে। অর্থাৎ প্রাথমিক গৌণ জাইলেম যে টিস্যু আছে তার মধ্যে তোমার কি দেখা যাবে ভাইয়া, ট্রাকিড এবং তোমার কি বলছে, এটা পানবর্গীয় নগ্নবীজি ও আবৃতি উদ্ভিদের প্রাথমিক ও গৌণ জাইলেমের মধ্যে কি দেখা যাবে, ট্রাকিডটা দেখা যাবে। ঠিক আছে ভাই। এরপর দেখো কোষ রস পরিবহন ও অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। তাহলে কি করবে, কোষ রস পরিবহন ও অঙ্গকে দৃঢ়তা প্রদান করা হচ্ছে ট্রাকিডের প্রধান কাজ। ঠিক আছে। আচ্ছা এখান থেকে আর কিছু লাগবে না তেমন। এরপরে দেখো ভাইয়া, এরপর হচ্ছে কি ব্যাসেল। এরপরটার নাম কি, এরপরটার নাম হচ্ছে ব্যাসেল। এরপরটার নাম কি ছিল, ব্যাসেল।
এখন দেখো ব্যাসেল কোষগুলো খাটো চোঙের মতো, এই যে দেখো ব্যাসেল কোষগুলো কেমন, খাটো চোঙের মতো, কেমন ভাইয়া, চোঙের মতো। আচ্ছা এরপর দেখো ব্যাসেল কোষগুলো খাটো চোঙের মতো হয়, কোষগুলো একটির মাথায় আরেকটি সজ্জিত হয়ে প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো, একটি কী হয়, দীর্ঘ নলের মতো, একটি কী হবে, দীর্ঘ নলের মতো, দীর্ঘ নলের মতো আঙ্গুলে সৃষ্টি করে। এর ফলে কোষরসের ওঠানামার জন্য একটি সরু পথ সৃষ্টি হয়ে যায়। প্রাথমিক অবস্থায় এই কোষগুলো প্রোটোপ্লাজম পূর্ণ থাকলেও পরিণত বয়সে এরা মৃত এবং প্রোটোপ্লাজমবিহীন হয়। ব্যাসেলের প্রাচীর টাকিডের মতো ভিন্নভাবে পুরুপুরু হয়, যেমন সোপানাকার, সুরভিলাকার, পলয়াকার, কুপঙ্কিত ইত্যাদি। এরপর দেখো ব্যাসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়, তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদ আরও অনেক লম্বা হতে পারে। এদের প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের সবঙ্গে দেখা যায়। আচ্ছা এরপর দেখো নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামে প্রাথমিক পর্যায়ে ব্যাসেল থাকে। তাহলে কোথায় থাকবে ব্যাসেলটা, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ, নিটাম একটা কিসের নাম, উদ্ভিদের নাম, হ্যাঁ একটা উদ্ভিদের নাম কি, নিটাম। এই নিটামের মধ্যে কি থাকবে, ব্যাসেল থাকবে, কি থাকবে, ব্যাসেল থাকবে। এরপর দেখো এখানে ব্যাসেলের কাজটা কি, আমরা কী কাজ পাইছি দেখো, পানি এবং খনিজ লবণ পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। তাহলে পানি এবং খনিজ লবণ পরিবহন করা এবং দৃঢ়তা প্রদান করা কার কাজ, ব্যাসেলের কাজ। আর আমরা ট্রাকিডের কাজ কি পাইছি, ট্রাকিডের কাজ পাইছি হচ্ছে কোষের পরিবহন, কোষ রসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান। তাহলে কোষ রসের পরিবহন এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা কার কাজ পেয়েছি আমরা, ট্রাকিডের কাজ। আর ব্যাসেলের কাজ কি পেয়েছি ভাইয়া, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ যেমন নিটামের মধ্যে কি ব্যাসেলটা পাবো, এবং কি হবে এটা, এটা হচ্ছে পানি এবং খনিজ লবণ পরিবহনে এবং অঙ্গকে দৃঢ়তা প্রদান করা হচ্ছে এই ব্যাসেলের হচ্ছে মূল কাজ, ঠিক আছে। আচ্ছা ভাই এরপরে দেখো কি, জাইলেম প্যারেনকাইমা। দেখো জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলে, কি বলে, তাহলে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমাকে কি বলে, জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলে। এদের প্রাচীর পুরু বা পাতলা হতে পারে। প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমার কোষ পাতলা প্রাচীরযুক্ত, তবে গৌণ জাইলেমে এরা পুরো প্রাচীরযুক্ত হয়ে থাকে। খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করা এদের প্রধান কাজ। এখান থেকে শুধু এটা মনে রাখো, খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করা জাইলেম প্যারেনকাইমার কাজ, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো, এরপর হচ্ছে কি, জাইলেম ফাইবার। এরপর নাম কি ভাইয়া, এরপর নামটা হচ্ছে জাইলেম ফাইবার। তাহলে দেখো জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষই হচ্ছে জাইলেম ফাইবার। দেখো আগে আমরা পেয়েছি আগে প্যারেনকাইমা কোষ, তাহলে জাইলেমে অবস্থিত যে তোমার প্যারেনকাইমা কোষ যেটা, হ্যাঁ অর্থাৎ কি জাইলেমে অবস্থিত কোলেনকাইমা যেটা, প্যারেনকাইমা যেটা, সেটাকে কি বলছি আমরা, জাইলেম প্যারেনকাইমা। আর জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা যেটা, হ্যাঁ তাহলে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমাটা কী হবে, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা হচ্ছে জাইলেম ফাইবার। তাহলে দেখো জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষ হচ্ছে জাইলেম ফাইবার, আর জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষটা ছিল জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা আর একটা হচ্ছে জাইলেম ফাইবার। আচ্ছা এরপর দেখো পরিণত কোষে প্রোটোপ্লাজম না থাকে না বলে এরা মৃত। তা পরিণত কোষে কি থাকবে না এদের, পরিণত কোষে এদের প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত। তাহলে দেখো আমরা ফ্লুয়েমের কয়টা কোষ পাইছিলাম, 4টা কোষ। একটা কি দেখো, প্রথমটা ছিল ট্রাকিড, তারপরটা ছিল ব্যাসেল, তারপরটা ছিল জাইলেম প্যারেনকাইমা, তারপরটা কি জাইলেম ফাইবার। এই 4টার মধ্যে একটা কোষ হচ্ছে মৃত। কী হবে, এটা কি একটা কোষ মৃত, এটা কোনটা, জাইলেম ফাইবারটা। কেন মৃত হয়, কারণ এদের পরিণত কোষের মধ্যে কী নেই ভাইয়া, এদের পরিণত কোষের মধ্যে দেখো, এদের পরিণত কোষের মধ্যে প্রোটোপ্লাজম নাই, কি নাই, প্রোটোপ্লাজম নাই। কেন নাই প্রোটোপ্লাজম, কারণ এদের পরিণত কোষের মধ্যে যে প্রোটোপ্লাজমটা কি, প্রোটোপ্লাজম হচ্ছে একটা যে কোষঝিল্লির ভিতরে অবস্থিত যে দানাদার পদার্থটা, জেলির মতো অদস্বচ্ছ আঠালো পদার্থ যেটা, ওইটা হচ্ছে কি প্রোটোপ্লাজম। তো ওইটা পরিণত কোষের মধ্যে এদের থাকে না বলে কোষটা কি হয়, মৃত, কোষটা মরে যায়, অর্থাৎ কোষটা আর বেঁচে থাকতে পারে না, এটাই বলছে, বুঝছো। তাহলে প্রোটোপ্লাজমটা না থাকায় কি হবে, এরা মৃত। এরপর দেখো কি বলছে, উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি যোগায়। তাহলে উদ্ভিদে কোন শক্তি যোগাবে, যান্ত্রিক শক্তি। তাহলে উদ্ভিদে এরা যান্ত্রিক শক্তি যোগায়। এরপর দেখো দ্বিবীজপত্রী উদ্ভিদের সব জাইলেমে এরা অবস্থান করে। আচ্ছা এরপর দেখো পানি, খনিজ লবণ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি আর দৃঢ়তা প্রদান করা হচ্ছে জাইলেম টিস্যুর প্রধান কাজ। তাহলে এগুলো হচ্ছে জাইলেমের কাজ, ঠিক আছে। আচ্ছা এতটুকু পর্যন্ত আমাদের জাইলেমটা গেল। হ্যাঁ এরপরে আমরা যাব কোথায়, আমরা আসছি এরপরে প্লুয়েমের মধ্যে। কোথায় আসবে, প্লুয়েমে, ঠিক আছে। এরপর দেখো জাইলেমের পরে কোনটা পাইছি আমরা, প্লুয়েম। এখন দেখো উদ্ভিদ কাণ্ডে এরা জাইলেমের সাথে একত্রে পরিবহন টিস্যুগুচ্ছ তৈরি করে, অর্থাৎ উদ্ভিদের মধ্যে টিস্যুগুচ্ছকে তৈরি করে, পরিবহন টিস্যুগুচ্ছকে তৈরি করবে জাইলেমের সাথে। জাইলেম আর প্লুয়েম দুইটা মিলে কি তৈরি করে ভাইয়া, বলছিলাম আমরা পরিবহন টিস্যুগুচ্ছ। পরিবহন টিস্যুগুচ্ছ মানে কি, পরিবহন টিস্যুগুচ্ছ বলতে কী বোঝো তুমি, পরিবহন টিস্যুগুচ্ছ হচ্ছে এরা
বিভিন্ন ধরনের পাতায় কি হয়, শর্করা উৎপন্ন হয় সালোক সংশ্লেষণের মাধ্যমে। তো ওই সালোক সংশ্লেষণের মাধ্যমে যে শর্করা উৎপন্ন হয় ওটা পাতা থেকে বিভিন্ন জায়গায় পরিবহন করা কার কাজ ভাইয়া? বিভিন্ন জায়গায় পরিবহন করে দেয় হচ্ছে জাইলেম, পরিবহন টিস্যুর কাজ। হ্যাঁ, ওইটা করা হচ্ছে জাইলেম কী করবে? পাতায় তৈরি খাদ্যগুলোকে বিভিন্ন জায়গায় সরবরাহ করে দেবে। আমরা পরে আসছি না এতক্ষণ, খাদ্য সঞ্চয়, খাদ্য পরিবহন বিভিন্ন কাজের মধ্যে। হ্যাঁ, কিন্তু দেখো ওই যে মূল থেকে পানি নিয়ে যাবে কে? পাতার মধ্যে যে পানি শোষণ করে না উদ্ভিদ, পানি শোষণ করে মূলে নিয়ে যাবে, পাতার মধ্যে নিয়ে যাবে কে পাতা পর্যন্ত, ওটা করবে হচ্ছে ফ্লোয়েমে। ঠিক আছে, ওটা কী করবে? ফ্লোয়েম। আর জাইলেম করবে কি? ওই যে পানিটা নিয়ে যে গেলো ওখানে যে পাতার মধ্যে তোমার শর্করা তৈরি হবে, ওই শর্করাটাকে ওই পাতা থেকে শরীরের উদ্ভিদের সব জায়গায় নিয়ে যেতে হবে না, ওই সব জায়গায় নিয়ে যাওয়ার কাজটা কী করবে? জাইলেম। তাহলে এই দেখো জাইলেম ফ্লোয়েম দুইটা একসাথে পরিবহন করে। একটা পানি পরিবহন করে, পানি, খনিজ লবণ এগুলো পরিবহন করে, আরেকটা করে কি? তৈরিকৃত খাদ্যগুলা। তাহলে দুইটাই পরিবহন কাজ করে। এই জন্যই বলছে পরিবহন টিস্যুগুচ্ছ। কী গুচ্ছ ভাইয়া? পরিবহন টিস্যুগুচ্ছ। তাহলে পরিবহন টিস্যুগুচ্ছের মধ্যে কোন কোন টিস্যু থাকবে? একটা হচ্ছে জাইলেম, আরেকটা হচ্ছে ফ্লোয়েম। এখন আমরা জাইলেম ফ্লোয়েমের মধ্যে ভিতরে যেগুলো পড়ছি ওগুলো তো আসেই তাহলে, কারণ আমরা জানি ফ্লোয়েমের 4টা কোষ থাকে, ট্রাকিড, ব্যাসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। হ্যাঁ, সেমভাবে ফ্লোয়েমেরও 4টা কোষ থাকবে। দেখো ফ্লোয়েমেরও কোষ থাকবে, ফ্লোয়েমের কোষগুলো আমরা এখন পড়বো। দেখো এরপরে কী বলছে? দেখো সিগনাল সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু নিয়ে ফ্লোয়েম টিস্যু গঠিত হয়। তাহলে ফ্লোয়েমের কয়টা কোষ পাইছি? তাও সেমভাবে ফ্লোয়েমেরও 4টা কোষ পাইছি। এরপর দেখো জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে। আচ্ছা, এটা আমি তোমার ইন্টারচেঞ্জ করে বলে ফেলছিলাম মনে হয়। আচ্ছা সরি ভাই, আমার খেয়াল ছিল না। এখন দেখো এটা একদম খুব মনোযোগ দিবে এটাতে। হ্যাঁ, দেখো জাইলেম যেমন খাদ্যের কাঁচামাল পানি সরবরাহ করে, তাহলে পানি সরবরাহ করবে কে? জাইলেম। মূল দিয়ে পানিগুলো সরবরাহ করবে কে? জাইলেম। কে সরবরাহ করবে? জাইলেম সরবরাহ করবে। কে? আবার বলো, জাইলেম সরবরাহ করবে। জাইলেম কী করবে? মূল দিয়ে পানি এবং খনিজ লবণগুলো পাতা পর্যন্ত নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? উদ্ভিদের পাতা পর্যন্ত নিয়ে যাবে। এরপর দেখো তেমনি ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে দিবে। তাহলে ফ্লোয়েম কী করবে? পাতায় প্রস্তুতকৃত খাদ্যগুলোকে বিভিন্ন জায়গায় কী করবে? পরিবহন করে দিবে। কোনগুলা? পাতায় প্রস্তুতকৃত খাদ্য। পাতায় সালোক সংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে, ওই খাদ্যটাকে পরিবহন করবে কে? ফ্লোয়েম পরিবহন করবে। আর যেটা ওই যে তোমার পানি এবং খনিজ লবণকে মূল দিয়ে শোষণ করে বিভিন্ন অনেকগুলো পাতা থাকে না, পাতার মধ্যে নিয়ে যাবে কে ভাইয়া? পাতার মধ্যে নিয়ে যাবে হচ্ছে জাইলেম মূল থেকে পাতার মধ্যে পানি এবং খনিজ লবণগুলোকে নিয়ে যাবে। হ্যাঁ, আর ফ্লোয়েম কী করবে? পাতায় প্রস্তুতকৃত খাদ্যটাকে বিভিন্ন স্থানে পরিবহন করে দিবে। তাহলে দুইটার কাজ বুঝছো একদম সুন্দর মতো। এই টিস্যুগুলোর কাজ একদম গুরুত্বপূর্ণ, বুঝছো? একদম গুরুত্বপূর্ণ। এই দুইটা খুব ভালোভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা পড়ছি ফ্লোয়েমের 4টা কোষের মধ্যে এই ফ্লোয়েমের 4টা কোষ নিয়ে আমরা একটু পড়বো এখন। তাহলে ফ্লোয়েমের প্রথম কোষটা কী ছিল? সিপ কোষ। দেখো এরা বিশেষ ধরনের কোষ, দীর্ঘ পাতলা কোষ প্রাচীরযুক্ত এবং জীবিত। এই কোষগুলো লম্বালম্বিভাবে একটির উপর একটি সজ্জিত হয়ে সিপনল গঠন করে। এই কোষগুলো চালনির মতো ছিদ্রযুক্ত সিপলেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকে। সিপ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে এর কেন্দ্রীয় ফাঁপা জায়গা সৃষ্টি হয়, যেটা খাদ্য পরিবহন নল হিসেবে কাজ করে। আচ্ছা, এরপর দেখো এদের প্রাচীর লিগনিনযুক্ত পরিণত সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকে না। আগেও একবার পাইছিলাম না আমরা, নিউক্লিয়াসে কি থাকবে না? কোনো সিপকোষে কোনো নিউক্লিয়াস থাকবে না। আরেকটা কি ছিল? লোহিত রক্তকণিকা। দুইটাতে কি থাকবে না? কোনো নিউক্লিয়াস থাকবে না। সকল ধরনের উদ্ভিদের ফ্লোয়েমের সঙ্গে কোষ এবং সিগন্যাল থাকে। আচ্ছা, পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশ পরিবহন করার কাজ। এখন সিগন্যাল কী করবে? পাতায় প্রস্তুতকৃত খাদ্য কী করবে? বিভিন্ন জায়গায় পরিবহন করবে, ঠিক আছে? ফ্লোয়েমের সিগন্যাল। আচ্ছা, এরপর দেখো সঙ্গী কোষ। এরপরে কী করবে? সঙ্গী কোষ। এরপরটার নাম কী ভাইয়া? এটার নাম কি? সঙ্গী কোষ। দেখো প্রতিটি সিপ কোষের একসাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় সঙ্গী কোষ অবস্থান করে। তাহলে কি বলছিলাম? প্রতিটি সিপ কোষের একসাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। কী করবে? প্রতিটি সিপ কোষের সাথে একটি করে প্যারেনকাইমা কোষ অবস্থান করবে। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড় ধারণা করা হয়। এই নিউক্লিয়াস সিপ কোষের কাছাকাছি কিছু পরিমাণে হলো নিয়ন্ত্রণ করে। এই কোষ প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীরযুক্ত। পর্ণ ব্যক্তজীবী উদ্ভিদে এদের উপস্থিতি নেই। তাহলে দেখো ফার্ন, আরেকটা হচ্ছে কি? একটা হচ্ছে ফার্ন আর হচ্ছে ব্যক্তজীবী, ঠিক আছে? ব্যক্তজীবী মানে কি?
ব্যক্ত মানে হচ্ছে নগ্নবীজি, অর্থাৎ যেগুলা বীজ নগ্ন অবস্থায় থাকে সেগুলোকে কী বলে? ব্যক্তজীবী বা নগ্নবীজ উদ্ভিদ। হ্যাঁ, ওগুলোকে কী বলে? এই যে ফার্ন এবং নগ্নবীজ উদ্ভিদে কী নাই ভাইয়া? ফার্ন এবং নগ্নবীজ উদ্ভিদ হচ্ছে ফার্ন এবং ব্যক্তজীবী বা ব্যক্তবীজি বা নগ্নবীজের মধ্যে কী নাই? এই যে সঙ্গী কোষের উপস্থিতি নাই। ঠিক আছে, এটা মনে রাখো। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে কি প্লুয়েম প্যারেনকাইমা। এরপরে কী ভাই? প্লুয়েম প্যারেনকাইমা। দেখো প্লুয়েম প্যারেনকাইমা কি? প্লুয়েম উপস্থিত প্যারেনকাইমা কোষগুলোকে প্লুয়েম প্যারেনকাইমা বলে, আগের মতোই সেমভাবে একদম আগের মতো। আগে ওই যে আগের ইয়েটা আমরা জাইলেমেন্টে যেমন পড়ছি, এরা কোষ সাধারণত প্যারেনকাইমার মতো পাতলা এবং কোষযুক্ত প্রোটোপ্লাজমযুক্ত। এরা খাদ্য সঞ্চয় করে এবং খাদ্য পরিবহনে সহায়তা করে। পার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজ উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের প্লুয়েম টিস্যুতে প্লুয়েম প্যারেনকাইমা থাকে। একবীজপত্রী উদ্ভিদে প্লুয়েম প্যারেনকাইমা থাকে না। তাহলে দেখো যেগুলো একবীজপত্রী উদ্ভিদ সেগুলো কী থাকবে না? প্লুয়েম প্যারেনকাইমা থাকে না। তাহলে একবীজপত্রী উদ্ভিদে কী থাকবে না ভাইয়া? প্লুয়েম প্যারেনকাইমা থাকবে না। ঠিক আছে, তাহলে একবীজপত্রী উদ্ভিদে কী থাকবে না? প্লুয়েম প্যারেনকাইমা থাকবে না। আচ্ছা এরপরে দেখো ভাইয়া, প্লুয়েম তন্তু বা ফাইবার বা তন্তু স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে প্লুয়েম ফাইবার তৈরি হয়। এবার দেখো এগুলো এক ধরনের দীর্ঘ কোষ। এগুলো এক ধরনের কী ভাইয়া? এগুলো হচ্ছে এক ধরনের দীর্ঘ কোষ যাদের প্রান্তদেশ পরস্পরের সাথে যুক্ত থাকে। এদের বাস্ট ফাইবারও বলে। এরপর দেখো পাতের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। পাটের আঁশ কি এক ধরনের বাস্ট ফাইবার। তাহলে বাস্ট ফাইবারের উদাহরণ কী ভাইয়া? পাটের আঁশ হচ্ছে এক ধরনের বাস্ট ফাইবার। তাহলে বাস্ট ফাইবার কাকে বলা হয়? প্লুয়েম ফাইবারগুলোকে অনেক সময় ব্লাস্ট ফাইবারও বলা হয়। ঠিক আছে, প্লুয়েম ফাইবারকে অনেক সময় কী বলা হয়? ব্লাস্ট ফাইবার, বাস্ট ফাইবার। আচ্ছা বাস্ট ফাইবার তাহলে পাটের আঁশ হচ্ছে কি এসের উদাহরণ? বাস্ট ফাইবারের উদাহরণ। ঠিক আছে, উদ্ভিদ অঙ্গের গণবৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন হয়। তাহলে গণবৃদ্ধির সময় কী হবে? ফাইবার উৎপন্ন হবে। এসব কোষের প্রাচীরে খুব দেখা যায় প্লুয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত হয়। দেখো আচ্ছা এখন দেখো এতটুকু পর্যন্ত আমাদের টিস্যু তো গেল। এগুলো কী পড়ছি আমরা তখন? উদ্ভিদ টিস্যুগুলো পড়ছি। কী পড়ছিলাম? উদ্ভিদ টিস্যু। হ্যাঁ, শুধু উদ্ভিদের টিস্যুগুলো পড়ছি আমরা তখন। কী পড়ছিলাম? উদ্ভিদের টিস্যু ভাইয়া। ঠিক আছে, আশা করি বুঝছো। এবং কোনো কিছু যদি না বুঝো আমারে অবশ্যই জানাবা কমেন্টে, আমি তো আসি। ঠিক আছে, যেটা বুঝতে সমস্যা ওইটা কমেন্টে জানিয়ে দিও, আমি অ্যান্সার দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা এরপর আসো আমরা প্রাণীকোষ নিয়ে একটু আলোচনা করি। প্রাণীকোষ বলতে প্রাণী টিস্যু। হ্যাঁ, প্রাণী টিস্যু নিয়ে আলোচনা করবো আমরা এখন দেখো বহুকোষী প্রাণী দেহে অনেক কোষ একত্রে কোনো বিশেষ কাজে নিয়োজিত থাকে। অর্থাৎ বহুকোষী প্রাণী যেগুলো, সেগুলোতে কী হবে? বহুকোষী প্রাণীতে বহুকোষী প্রাণী দেহে অনেক কোষ একত্রেই, অর্থাৎ অনেকগুলো কোষ একত্রে বিশেষ কোনো কাজে নিয়োজিত থাকতে পারে। মনে করো 20টা কোষ আছে, 20টা কোষ একটা নির্দিষ্ট কাজের জন্য নিয়োজিত আছে, এটাকে বলছে। এরপর দেখো একই ভ্রূণীয় কোষ থেকে উৎপন্ন হয়ে এক বা একাধিক ধরনের কিছু সংখ্যক কোষ জীবদেহের কোনো নির্দিষ্ট স্থানে অবস্থান করে সমষ্টিগতভাবে একটা কাজে নিয়োজিত হলে ওই কোষগুলি সমষ্টিগতভাবে টিস্যু বলে। টিস্যু কী বলে সেটা আমি তোমার আগেই বলছিলাম যে টিস্যু কী। হ্যাঁ, তো ওই টিস্যু, আচ্ছা দেখো তাহলে টিস্যু কী বলে সেটা আগেও জানছো যে একই ধরনের কোষগুলা একই জায়গা থেকে উৎপত্তি হয়ে এবং একই কাজ বা নির্দিষ্ট কাজের জন্য যারা নির্দিষ্ট কাজ করে তাকে কী বলে? টিস্যু বলে। তো অনেকগুলো কোষ একটা নির্দিষ্ট জায়গা থেকে উৎপত্তি হয়ে একই রকমের কাজ করলে তখন তাকে কোষগুলোকে কী বলে? বা টিস্যু বলে। কোষের গুচ্ছটাকে কী বলে? টিস্যু বলবে। আচ্ছা এরপরে দেখো একটি টিস্যু কোষগুলোর উৎপত্তির কাজ গঠনও একই ধরনের হয়। টিস্যু নিয়ে আলোচনাকে টিস্যু তত্ত্ব বলে, টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি। হ্যাঁ, টিস্যু তত্ত্ব বা হিস্টোলজি বলে। এরপর দেখো কোষ এবং টিস্যুর মধ্যে পার্থক্য খুবই নির্দিষ্ট। কোষ হচ্ছে টিস্যুর গঠনগত কার্যকরী একক। দেখো কোষ দিয়েই তো টিস্যুটা গঠিত হয়, তাই না? তাহলে কোষ হচ্ছে টিস্যুর গঠনগত কার্যকরী একক। অর্থাৎ একটা টিস্যু গঠন করতে কী লাগে? অনেকগুলা কোষ লাগে। তাহলে দেখো কী বলছে? কোষ হচ্ছে টিস্যুর গঠন ও কার্যকরী একক। তাহলে কি টিস্যুর গঠন এবং কার্যকরী এককে কী বলে? কোষ বলে। হ্যাঁ, এটাও বলতে পারো। আচ্ছা আর এমনিতে হচ্ছে তোমার কোষ। হ্যাঁ, তো টিস্যু আমরা বলছি টিস্যু কী দিয়ে তৈরি হবে? টিস্যু হচ্ছে কোষ দিয়ে তৈরি। টিস্যু কী দিয়ে তৈরি? কোষ দিয়ে তৈরি।
কী কোষ? অনেকগুলো কোষ। হ্যাঁ, আমরা বলছি না অনেকগুলো কোষ একত্রিত হয়ে একটা কোষগুচ্ছ হয়। ওই কোষগুচ্ছগুলো এখন একই স্থান থেকে এবং কী হয় একই রকম কাজ করে, তখন তাকে কী বলে? কোষ বলে। যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুজীব ক্রিয়া, বিভিন্ন ধরনের রক্তকোষ, এগুলো হচ্ছে কি রক্তকোষ। আচ্ছা, এরপরে দেখো আবার এদের একত্রে তরল যোজক টিস্যু নামে এক ধরনের টিস্যু হিসেবে পরিচিত। অর্থাৎ দেখো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুজীব ক্রিয়া, এগুলোকে একত্রে কী নামে ডাকা হয়? এগুলোকে ডাকা হয় হচ্ছে যোজক টিস্যু নামে, হ্যাঁ, তরল যোজক টিস্যু নামে। কিন্তু দেখো লোহিত রক্তকণিকা একটা কোষ, শ্বেত রক্তকণিকা একটা কোষ, অনুজীব ক্রিয়া একটা কোষ, তিন রকমের কোষ। হ্যাঁ, তো তিনোটাকে আবার আমরা কী বললি? রক্তকোষ বা তরল যোজক টিস্যু নামে ডাকি না এদেরকে? হ্যাঁ, এগুলো হচ্ছে কি তরল যোজক টিস্যু নামে অনেক সময় ডাকা হয়। ঠিক আছে, এরপর দেখো মানবদেহে নানা ধরনের কোষ আছে যারা ভিন্ন ভিন্ন কাজে নিয়োজিত। দেখো মানবদেহের স্নায়ু কোষ দেহ জুড়ে জালের মতো ছড়িয়ে থাকে। দেহের যে কোনো অংশের উদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করা, আবার মস্তিষ্কের কোনো বার্তা শরীরে নির্দিষ্ট অংশে পৌঁছে দেওয়া হলে এদের কাজ। অর্থাৎ যেগুলো স্নায়ু কোষগুলো কী করে? কোথাও একটা জায়গা থেকে উদ্দীপনা নিয়ে মাথায় পাঠাবে। হ্যাঁ, ওই মাথা থেকে পাঠানোর পরে আবার একটা উদ্দীপনা কোথায় পাঠাবে? ওই জায়গাটাতে পাঠাবে যেখান থেকে তোমার উদ্দীপনাটা সে নিয়ে গেছিলো। তখন কী করবে? ওই জায়গায় একটা কাজ করবে। মনে করো তোমার হাতে একটা মশা বসছে, মশা বসার সাথে সাথে তোমার মাথায় সেন্স গেছে যে আমার হাতে মশা বসছে, তো ওই সেন্সটা নিয়ে গেছে স্নায়ু কোষ মাথায়। হ্যাঁ, তো মাথায় নিয়ে যাওয়ার সাথে সাথে মাথা তোমাকে ব্রেনে কী করছে? তোমাকে সিগন্যাল দিছে বা তোমাকে উদ্দীপনা দিছে যে তোমার হাত দিয়ে মশাটা মারতে হবে। তো তখন সাথে সাথে তুমি ঠাস করে মশাটা মারলা। আচ্ছা, এরপর দেখো চোখের স্নায়ু কোষগুলো এরপর দেখো চোখের স্নায়ু কোষগুলো কী করে? দেখতে এবং কানের স্নায়ু কোষগুলো শুনতে সাহায্য করে। মানুষের দেহের চোখ মতো বিভিন্ন ধরনের স্নায়ু কোষ না থাকায় বেশিরভাগ প্রাণী পৃথিবীর দৃশ্যমান বস্তুগুলো রঙিন হিসেবে দেখতে পারে না। অনেক প্রাণী শুধু দিনে বেড়াতে দেখতে পাই। আমাদের কাজকর্মে হাঁটাচলা এবং নড়াচড়ায় বেশি কোষ ব্যবহৃত হয়। 3 ধরনের রক্তকোষ মানবদেহের বিভিন্ন কাজে নিয়োজিত। লোহিত রক্তকণিকা কোষগুলো ফুসফুসে অক্সিজেন গ্রহণ এবং হৃদযন্ত্রের সাহায্যে ধমনির মাধ্যমে কৌশিক নালী হয়ে দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে। এরপর দেখো শ্বেত রক্তকণিকা দেহের প্রতিরোধ করে। অনুচক্রিয়া ক্রিয়া কী করবে? কোষগুলো শরীর কেটে যাওয়া অংশ থেকে রক্তক্ষরণ বন্ধ করে সাহায্য করে। এরপর দেখো শরীরের ত্বকীয় কোষগুলো দেহের আবরণ দেওয়া ছাড়াও শরীরের অবস্থানভেদে বিভিন্ন কাজ করে থাকে। এরপরে দেখো মাথার ত্বকীয় কোষগুলো থেকে চুল গজিয়ে থাকে। এরপর দেখো শরীরের ত্বকীয় কোষগুলো নির্দিষ্ট স্থানে ঘাম নির্গমন কোষ থেকে ঘাম নির্গত করে। অস্থি কোষ দেহে অস্থি বা কোমলাস্থি তৈরি করে দেহে দৃঢ়তা দিয়ে থাকে। এরপর দেখো দেহের আকার গঠন অস্থির বৃদ্ধি ইত্যাদি অস্থিকোষের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। ঠিক আছে, এখানে তোমাকে কিছু এই যে কোষের সম্পর্কে ধারণা দিছি। আচ্ছা, আমরা এখন এরপরে দেখো এখন আমরা কি করব? এরপর হচ্ছে আমরা প্রাণী টিস্যুর প্রকারভেদ করবো। কী করবো? প্রাণী টিস্যুর প্রকারভেদ। প্রাণী টিস্যু কী কী আছে এরপর দেখো। তাহলে প্রাণী টিস্যু তার গঠনকারী কোষের সংখ্যা, বৈশিষ্ট্য এবং তাদের নিঃসৃত পদার্থের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে 4 ধরনের। তাহলে প্রাণী টিস্যু কত প্রকার আছে? 4 ধরনের আছে। তাহলে কী কী টিস্যু আছে প্রাণীতে আমরা দেখি। প্রথমটা হচ্ছে কি আবরণী টিস্যু, তারপরটা কি যোজক টিস্যু, তারপরটা কি পেশি টিস্যু, তারপর হচ্ছে স্নায়ু টিস্যু। তাহলে এটা কি কিসের প্রকারভেদ বা এটা হচ্ছে প্রাণী টিস্যুর প্রকারভেদ। হ্যাঁ, প্রাণী টিস্যুর প্রকারভেদ। তাহলে এখন প্রাণী টিস্যুর প্রকারভেদ কী কী আছে ভাইয়া? আবরণী টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু আর একটা হচ্ছে স্নায়ু টিস্যু। ঠিক আছে, এখন দেখো আবরণী টিস্যু, আমরা আবরণী টিস্যুটা পড়বো। এই টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে। অর্থাৎ বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করে কে? আবরণী টিস্যু। আবরণী টিস্যু কি? যে টিস্যু বিভিন্ন অঙ্গের আবরণ হিসেবে কাজ করবে। তাহলে যেসব টিস্যু কোনো বিভিন্ন অঙ্গের আবরণ তৈরি করবে বা আবরণ হিসেবে কাজ করবে সেটাকে কি বলে? সেটাকে বলছিলাম আবরণী টিস্যু। ঠিক আছে ভাইয়া? এরপর দেখো তবে অঙ্গকে আবৃত করে রাখা আবরণী টিস্যুর একমাত্র কাজ নয়। অর্থাৎ অঙ্গকে আবৃত করে রাখাই আবরণী টিস্যুর একমাত্র কাজ নয়, আরও কাজ আছে। দেখো এই টিস্যু আরও 4টি কাজ। এই টিস্যুর আরও 4টি কাজ হলো, দেখো যে অঙ্গকে আবৃত রাখে সেটিকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। তাহলে কী করবে আবরণী টিস্যুটা? কী করে দেখো, আবরণী টিস্যুটা কী করবে? বাইরের আঘাত থেকে রক্ষা করবে। হ্যাঁ, ওই অঙ্গটাকে। এরপর দেখো প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ বা নিঃসরণ করা, বিভিন্ন পদার্থ শোষণ করা। কী করে? বিভিন্ন পদার্থ ক্ষরণও করবে, নিঃসরণ করবে, আবার বিভিন্ন পদার্থ শোষণও করবে। আর কি করবে? বাইরের আঘাত থেকে ওই অঙ্গটাকে রক্ষা করবে। কি করবে? রক্ষা করবে। এরপরে দেখো কোষীয় স্তর। এরপরে কি ভাইয়া? কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহনে সাহায্য করবে। কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের কোষীয় স্তর পেরিয়ে কী করবে ভাইয়া? কোষীয় স্তর পেরিয়ে বিভিন্ন পদার্থের পরিবহনে সাহায্য করবে। কী করবে? পরিবহনে সাহায্য করবে। তাহলে আবরণ টিস্যুর কাজ কী কী? আবরণ তৈরি করা, কোনো একটা অঙ্গের আবরণী তৈরি করা। এরপরে দেখো ওই অঙ্গটাকে কী করবে? বাইরের আঘাত থেকে রক্ষা করবে। বাইরের আঘাত থেকে কী করবে?
তাহলে কী করবে, বাইরের আঘাত থেকে রক্ষা করবে। ঠিক আছে, বাইরের আঘাত থেকে রক্ষা করবে। এরপরে প্রোটিন সহ বিভিন্ন পদার্থ ক্ষরণ নিঃসরণ করবে এবং বিভিন্ন পদার্থ শোষণ করবে এবং কোষীয় স্তর পেরিয়ে সুনির্দিষ্ট পদার্থের পরিবহন করবে। ঠিক আছে ভাই, এই 4টা কাজ একটু মনে রাখো। এরপর হচ্ছে দেখো, আবরণী টিস্যুকে আবার 3টা ভাগে 3 ভাগে ভাগ করছে। কয় ভাগে ভাগ করছে ভাইয়া? আবরণী টিস্যুটাকে আবার কাজের ভিত্তিতে 3টা ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাইয়া? 3টা ভাগে। কয় ভাগে ভাগ করছে ভাইয়া? 3 ভাগে। কয়টা ভাগে? 3 ভাগে। কয়টা ভাগে? 3 ভাগে ভাগ করছে ভাইয়া। তাহলে কয়টা ভাগে ভাগ করছে ভাইয়া? 3টা ভাগে। এখন দেখো, আবরণী টিস্যুগুলোকে আবার কয় ভাগে ভাগ করছি আমরা? 3 ভাগে। এখন দেখো, প্রথমটা কি? স্কোয়ামাস আবরণী টিস্যু। কি আবরণী টিস্যু ভাইয়া? স্কোয়ামাস আবরণী টিস্যু। এরপরটার নাম কি ভাইয়া? কিউবয়েডাল আবরণী টিস্যু। কি আবরণী টিস্যু ভাইয়া? কিউবয়েডাল। এরপরটার নাম কি? কলামনার আবরণী টিস্যু। তাহলে একটা হচ্ছে স্কোয়ামাস, আরেকটা হচ্ছে কিউবয়েডাল, আরেকটা হচ্ছে কলামনার। ঠিক আছে, একটা হচ্ছে কিউবয়েডাল, আরেকটা হচ্ছে স্কোয়ামাস, আরেকটা হচ্ছে কলামনার আবরণী টিস্যু। ঠিক আছে, এখন দেখো স্কোয়ামাসটা কি? এই টিস্যুর কোষগুলো দেখো, স্কোয়ামাস আবরণী টিস্যুটা কি ভাইয়া? স্কোয়ামাস আবরণী টিস্যু হচ্ছে এই টিস্যুর কোষগুলো মাছের আইসের মতো চ্যাপ্টা এবং এদের নিউক্লিয়াস বড় আকারে বড় হয়। ঠিক আছে, অর্থাৎ এরা হচ্ছে চ্যাপ্টা এবং নিউক্লিয়াস আকারে বড় হবে। এখন স্কোয়ামাস আবরণী টিস্যুর উদাহরণ কী ভাইয়া? স্কোয়ামাস আবরণী টিস্যুর উদাহরণ হচ্ছে বৃক্কের বোমান্স ক্যাপসুল প্রাচীর। হ্যাঁ, তাহলে বৃক্কের বোমান্স ক্যাপসুলের প্রাচীরটা কি? স্কোয়ামাস আবরণী টিস্যুর উদাহরণ। কি ভাই? স্কোয়ামাস আবরণী টিস্যু, স্কোয়ামাস আবরণী টিস্যুর উদাহরণ। এরপর দেখো কিউবয়েডাল আবরণী টিস্যু। কি ভাইয়া? এরপর একটা নাম কিউবয়েডাল। দেখো এই টিস্যুর কোষগুলো ঘন আকার বা কিউব আকৃতির। হ্যাঁ, কিউবয়েডালগুলো কেমন? কিউব আকৃতির। কী আকৃতির ভাইয়া? কিউবয়েডাল আকৃতির। অর্থাৎ কোষগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান। এটা হচ্ছে কি? দেখো, বৃক্কের সংগ্রাহক নালিকা। তাহলে বৃক্কের সংগ্রাহক নালিকা হচ্ছে কি? কিউবয়েডাল আবরণী। তাহলে বৃক্কের সংগ্রাহক নালিকার আবরণী কেমন? কিউবয়েডাল আবরণী টিস্যু দ্বারা তৈরি। এরপর দেখো, আর স্কোয়ামাসটা কি ছিল ভাইয়া? বৃক্কের বোমান্স ক্যাপসুল। ঠিক আছে, আচ্ছা। এরপর দেখো কলামনারটা কি ভাইয়া? এই টিস্যুর কোষসমূহ স্তম্ভের মতো সরু লম্বা প্রাণীর অন্ত্রের প্রাচীরের কোষগুলোর প্রধানত ক্ষরণ, রক্ষণ এবং শোষণ কাজ করে থাকে। অর্থাৎ অন্তঃপ্রাচীরের কোষ যেগুলো আছে প্রাচীরের, সেগুলো হচ্ছে কলামনার। প্রাণীর অন্ত্রের অন্তঃপ্রাচীরের। অন্ত্র মানে কি? প্রাণীর অন্ত্র মানে কি? অন্ত্র বলতে কি বোঝে জানো? ওই যে আমরা পড়ছি তো, আচ্ছা, আমাদের যে পেটে নাড়ি ভুঁড়ি আছে ওগুলাকে বলা হয় অন্ত্র। ওই অন্ত্রের ভিতরের যে প্রাচীরটা আছে ওই প্রাচীরকে কি বলে? ওই প্রাচীরের ক্ষরণ ইত্যাদির জন্য এই কলামনার আবরণী টিস্যুগুলো থাকে। আচ্ছা, এরপরে দেখো এখানে কি বলছে? আচ্ছা, এরপর দেখো প্রাণী দেহে ভিত্তিপদ্মার উপর সজ্জিত কোষগুলোর সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল বা আবরণী টিস্যু, অর্থাৎ আবরণী টিস্যুকে আরও 3 ভাগে ভাগ করছে। কিসের উপর ভিত্তি করে? ভিত্তিপদ্মার উপর ভিত্তি করে। প্রাণী দেহে ভিত্তিপদ্মার উপর সজ্জিত কোষসমূহের সংখ্যার ভিত্তিতে এপিথেলিয়াল কোষকে 3 ভাগে ভাগ করা যায় আরও। ঠিক আছে, আরও 3 ভাগে ভাগ করছে। তাহলে আরও 3 ভাগে ভাগ করছে। হ্যাঁ, আরও 3টা ভাগে ভাগ করছে। এরপরে দেখো সাধারণ আবরণী টিস্যু। কি টিস্যু ভাইয়া? 3টা ভাগ কি? 3টা ভাগের প্রথমটা হচ্ছে, একটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু, আরেকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, আরেকটা হচ্ছে সিওডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। কি ভাইয়া? সাধারণ আবরণী টিস্যু, স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, সিওডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এখন দেখো, ভিত্তিপদ্মার উপর কোষসমূহ এক স্তরে সজ্জিত হলে তখন সেটাকে বলা হয় সাধারণ আবরণী টিস্যু। অর্থাৎ কি বলছে দেখো, যদি তোমার আবরণী টিস্যুটা এরকম হয় যে একটা ভিত্তিপদ্মা আছে, এরকম কি থাকবে? একটা ভিত্তিপদ্মা থাকবে। ঠিক আছে, এই ভিত্তিপদ্মার উপরে যখন কোষগুলো এরকম একটা স্তরে সজ্জিত থাকবে, এই যে একটা, দেখতে পাচ্ছ? এই যে এগুলো কি? সবগুলো ভাইয়া এগুলো হচ্ছে কোষ। এগুলো কি? এগুলো সবগুলো হচ্ছে কোষ। ঠিক আছে, এগুলো কি? এগুলো হচ্ছে কোষ। এটা এক স্তরে সজ্জিত থাকবে। কয় স্তরে ভাইয়া? এক স্তরে। তাহলে এটা কি? এক স্তরে। ভিত্তিপদ্মার উপর যখন এক স্তরে সজ্জিত থাকবে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। কি আবরণী টিস্যু ভাইয়া? সাধারণ আবরণী টিস্যু। ঠিক আছে, এটা হচ্ছে কি ভাইয়া? সাধারণ আবরণী টিস্যু। কী নাম ভাইয়া? এটা হচ্ছে সাধারণ আবরণী টিস্যু। এখন দেখো এই সাধারণ আবরণী টিস্যুর উদাহরণ কী কী আছে? উদাহরণ আছে বৃক্কের ভ্রুমান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রহণ নালিকা, আর একটা হচ্ছে অন্ত্রপ্রাচীর। এগুলো কী ছিল? এগুলো সাধারণ আবরণী টিস্যু।
এরপরে দেখো, এরপর আমরা পাইছি কি স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু। এরপর দেখো ভিত্তিপর্দার উপর কোষগুলো একাধিক স্তরে সজ্জিত থাকে। যখন ভিত্তিপর্দার উপরে কোষগুলো একাধিক স্তরে সজ্জিত থাকবে তখন এটাকে কি বলে স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু। কি টিস্যু ভাইয়া? স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু। দেখো তখন ওইটা দেখো, এটা তো আমরা কি পাইছিলাম? সাধারণ আবরণ টিস্যু পাইছি না এটা। এরপরটা দেখো, এখন আমরা দেখবো কি, এরপরটা দেখবো হচ্ছে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইডটা কি বলছে? একাধিক স্তরে সজ্জিত থাকবে। এরকম একটা ভিত্তিপর্দা, এটা কি? এটা হচ্ছে ভিত্তিপর্দার উপরে এভাবে দেখো একটা এভাবে কোষগুলা সজ্জিত থাকলো, হ্যাঁ, এর উপরে আবার এভাবে কোষ থাকলো, এই যে দেখো, ঠিক আছে, দেখো এগুলো কোষ, ঠিক আছে ভাইয়া। তো একাধিক স্তর সজ্জিত থাকলে তখন তাকে এটাকে কী বলে? এটাকে বলে স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। তাহলে কী হচ্ছে? এটা স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। কী হয়েছে ভাইয়া? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, একাধিক স্তরে সজ্জিত, এই জন্য এটাকে কী বলছি আমরা? স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু। এখন দেখো আমরা শিখবো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু আর কী কী আছে। দেখো একাধিক স্তরে সজ্জিত থাকে এমন স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু আছে যাদের সংখ্যা মিনিটের মধ্যে পাল্টে যেতে পারে। কখনো দেখা যায় 3-4টি স্তর, আবার কখনো দেখা যায় 7-8টি, হ্যাঁ, এগুলোকে বলা হয় ট্রানজিশনাল। অর্থাৎ অনেকগুলো আছে তোমার, প্রায় সময় দেখা যায় 2টা আছে, 3টে আছে, 4টা আছে, হুট করে এটা আবার 10টা হয়ে গেছে, এটাকে কী বলে? ট্রানজিশনাল আবরণী। এটা মানে একটা থেকে একটা ট্রান্সফার হয়ে যেতে হয়, এই জন্যকে বলা হয় ট্রানজিশনাল আর আবরণী। ওটা অত কিছু লাগবে না, তুমি মনে রাখো স্ট্র্যাটিফাইড আবরণীটা কী হবে? একাধিক স্তরে সজ্জিত থাকবে। কী থাকবে ভাইয়া? একাধিক স্তরে সজ্জিত থাকবে। স্ট্র্যাটিফাইডটা কী হবে? একাধিক স্তরে সজ্জিত থাকবে। এরপর দেখো উদাহরণ কি? মেরুদণ্ডী প্রাণীর ত্বক। মেরুদণ্ডী প্রাণীর ত্বক কি? স্ট্র্যাটিফাইড আবরণীর উদাহরণ। মেরুদণ্ডী প্রাণীর ত্বক কি? স্ট্র্যাটিফাইড আবরণীর উদাহরণ। এরপর সাধারণ আবরণী টিস্যুর উদাহরণ কী ছিল? বোমান্স ক্যাপসুল। বোমান্স ক্যাপসুল কোথায়? বৃক্কের বোমান্স ক্যাপসুল। আর হচ্ছে বৃক্কের সংগ্রাহী নালিকা, আরেকটা হচ্ছে অন্ত্রপ্রাচীর। কী প্রাচীর? অন্ত্রপ্রাচীর। এটা কী ছিল? সাধারণ আবরণ টিস্যু। কী ছিল ভাইয়া? সাধারণ আবরণ টিস্যু। এরপরে দেখো স্ট্র্যাটিফাইড আবরণ টিস্যু কী ছিল? মেরুদণ্ডী প্রাণীদের ত্বক। আচ্ছা, এরপরে হচ্ছে কি দেখো, এরপর হচ্ছে স্ট্র্যাটিফাইডের পর হচ্ছে আমরা স্ট্র্যাটিফাইডটা পড়ি, তারপরে বাকিগুলো দেখবো। দেখো এই টিস্যু কোষগুলো ভিত্তিপর্দার উপর এক স্তরে বিন্যস্ত থাকে, তবে কোষগুলো বিভিন্ন উচ্চতার হওয়ায় এই টিস্যুকে দেখতে স্তরীভূত টিস্যু মনে হয়। অর্থাৎ দেখো স্ট্র্যাটিফাইডগুলো হচ্ছে একই স্তরে থাকবে, ঠিক আছে, কিন্তু এগুলো অনেক বড় বড় কোষ হবে, অনেক বড় বড় কোষ। মানে আমরা যেখানে দেখাইছিলাম এখানে কি ছোটো ছোটো কোষ দেখাইছি না, ওগুলো হচ্ছে অনেক বড় বড় কোষ থাকবে, হ্যাঁ, অনেক বড় বড় কোষ থাকার কারণে এগুলোকে মনে হবে যে স্তরে স্তরে সজ্জিত। এই জন্য এটাকে বলছে স্ট্র্যাটিফাইড, ঠিক আছে। এখন স্ট্র্যাটিফাইডের উদাহরণটা কি দিছে ভাইয়া? ট্রাকিয়াটা কিসের উদাহরণ? স্ট্র্যাটিফাইড। তাহলে আমরা 3টা পাইছি, 3টার উদাহরণও পাইছি, হ্যাঁ। তাহলে দেখো একটা কী পাইছি? সাধারণ আবরণী টিস্যু, হ্যাঁ, এই যে সাধারণ আবরণ টিস্যুর উদাহরণ কী পাইছি আমরা ভাইয়া? উদাহরণ পাইছি বৃক্কের বোমান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহী নালিকা, অন্ত্রপ্রাচীর। স্ট্র্যাটিফাইড কী পাইছি? মেরুদণ্ডী প্রাণীর ত্বক। স্ট্র্যাটিফাইড কী পাইছি? ট্রাকিয়া, ঠিক আছে, কী পাইছি? ট্রাকিয়া। পারবা না? আশা করি পারবা। সাধারণ আবরণ টিস্যু কী হয়? ভিত্তিপর্দার উপর এক স্তরে সজ্জিত থাকে, হ্যাঁ, উদাহরণ কি? বোমান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহী নালিকা, অন্ত্রপ্রাচীর। স্ট্র্যাটিফাইড কি? একের অধিক স্তরে সজ্জিত থাকবে, উদাহরণ মেরুদণ্ডী প্রাণীর ত্বক। এরপর স্ট্র্যাটিফাইড কি? একটা স্তর থাকবে, ঠিক আছে, কিন্তু এগুলা অনেক বড় কোষ হয়, এগুলোকে স্তরে মনে হয়, অনেকগুলো স্তরে মনে হয়। এটার উদাহরণ কি পাইছি আমরা? ট্রাকিয়া, ঠিক আছে ভাই। আচ্ছা, এরপর দেখো আরও কিছু শ্রেণীবিভাগ আছে। আবরণ টিস্যুর কোষগুলো আবার বিভিন্ন কাজের জন্য নানাভাবে রূপান্তরিত হয়। তাহলে দেখো কাজের উপর ভিত্তি করে আবরণ টিস্যুগুলোকে আরও কিছু ভাগে ভাগ করছে। কিসের উপর ভিত্তি করে? আবরণ টিস্যুর কোষগুলো কাজের উপর ভিত্তি করে, ঠিক আছে। এখন দেখো এই কাজের মধ্যে ভিত্তি করে কী কী কাজের জন্য ভাগ করছে দেখো। প্রথমটা হচ্ছে সিলিয়াযুক্ত আবরণীযুক্ত টিস্যু। কী যুক্ত? সিলিয়াযুক্ত। কী যুক্ত বলছে ভাই? সিলিয়াযুক্ত। অর্থাৎ কি? এগুলো হচ্ছে এরকম, দেখো মনে করো এটা একটা কোষ, তো কোষের সাথে একটা সিলিয়া থাকবে এভাবে, এই যে সিলিয়া, এরকম সিলিয়া থাকবে, হ্যাঁ। তাহলে এগুলো কী বলে? সিলিয়া। এই সিলিয়াযুক্ত আবরণী টিস্যু। তাহলে কী পেয়েছি আমরা? প্রথমে সিলিয়াযুক্ত আবরণী টিস্যু মেরুদণ্ডী প্রাণীদের শ্বাসনালীর প্রাচীরে দেখা যায়। কোথায় দেখা যাবে? শ্বাসনালীতে দেখা যাবে। এগুলো কোথায় দেখা যায়? শ্বাসনালীতে। এরপর দেখো প্লাজেলাযুক্ত আবরণী টিস্যু। তাহলে আরেকটা কি? প্লাজেলাযুক্ত আবরণী টিস্যু, হ্যাঁ, এটাও সেম। প্লাজেলাযুক্ত আবরণী টিস্যু কীরকম? এই যে দেখো প্লাজেলা, তো এটা কোষ না, এখানের মধ্যে এরকম একটা প্লাজেলা থাকে। আর সিলিয়াগুলো কীরকম থাকবে? সিলিয়াগুলো এরকম ছড়ানো ছিটানো থাকবে, ঠিক আছে। তাহলে সিলিয়া এবং প্লাজেলা যুক্ত আবরণ টিস্যু দুইটা পাইছি আমরা, ঠিক আছে। এখানে হাইড্রা এন্ডোডার্মে থাকে বলছে। হাইড্রা এগুলো তোমাদের ইন্টারের পড়া, এখানে এগুলো লাগবে না, এগুলো একদম মানে এগুলো কিছু লাগবে না, শুধু বুঝো একটু।
এরপর দেখো ঘনপথযুক্ত আবরণ টিস্যু, এরপরটা কী ভাইয়া? ঘনপথযুক্ত আবরণ টিস্যু। কী টিস্যু? ঘনপথযুক্ত আবরণ টিস্যু। হ্যাঁ, এগুলো হচ্ছে ঘনপথ, এগুলো হচ্ছে মানে ছোটো ছোটো ফাইয়ের মতো ঘনপথ সৃষ্টি করবে, ওই পদের মাধ্যমে চলতে পারে। এরপর দেখো জননাঙ্গের আবরণ টিস্যু, এরপর কী ভাইয়া? জননাঙ্গের আবরণ টিস্যু। বিশেষ রূপান্তরিত টিস্যু থেকে শুক্রাণু নির্মাণ কোষ, অর্থাৎ জননাঙ্গের জন্য যে আবরণ টিস্যুটা লাগে সেটা হচ্ছে কি? জননাঙ্গের আবরণ টিস্যু। আচ্ছা, এরপর দেখো গ্রন্থি আবরণ টিস্যু, এরপরটা কী ভাইয়া? গ্রন্থি আবরণ টিস্যু বিভিন্ন ধরনের রস নিঃসরণ করে। গ্রন্থিগুলো কী করবে? গ্রন্থি আবরণ টিস্যুগুলো কী করবে? বিভিন্ন ধরনের রস নিঃসরণ করবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত বুঝছো ভাই আবরণ টিস্যু? তাহলে আমরা কী পড়তেছিলাম প্রথমে? প্রাণী টিস্যুর প্রকারভেদ পড়তেছিলাম। আমি আবার রিকেপ করতেছি, হ্যাঁ, কারণ এগুলা বুঝতে একটু ঝামেলা হবে তোমার প্রথম তো। দেখো তাহলে প্রাণী টিস্যুর প্রকারভেদ কি? প্রাণী টিস্যুর প্রকারভেদ। এখন দেখো প্রাণী টিস্যুর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা 4 ধরনের হয় বলছি। কয় ধরনের হয় বলছি? 4 ধরনের। তাহলে একটা কি? আবরণ টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। তাহলে কয় ধরনের? আবরণ টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, স্নায়ু টিস্যু। তাহলে ভিত্তিতে প্রধানত 4 ধরনের হয়। কয় ধরনের হয়? 4 ধরনের। আবরণ টিস্যু, যোজক টিস্যু, পেশি টিস্যু, আর একটা হচ্ছে স্নায়ু টিস্যু। এখন আবরণ টিস্যুতে আমরা গেলাম। আবরণ টিস্যু বলছি আমরা যে অঙ্গের আবরণ তৈরি করে যেটা, সেটা হচ্ছে আবরণ টিস্যু। এরপর দেখো এগুলো হচ্ছে এই যে আবরণ টিস্যু 4টা কাজ আছে, কাজগুলো দেখবা। এরপর দেখো কাজের উপর ভিত্তি করে, কাজের প্রকৃতি ভেদে আবরণ টিস্যু 3 ধরনের হয়। কয় ধরনের হয়? 3 ধরনের। কয় ধরনের বলছে? 3 ধরনের। একটা হচ্ছে স্কোয়ামাস, আরেকটা হচ্ছে কিউবয়েডাল, আরেকটা হচ্ছে কি? কলামনার। স্কোয়ামাস, কিউবয়েডাল, আরেকটা হচ্ছে কলামনার। তাহলে দেখো স্কোয়ামাসটা কি বলছি আমরা? এগুলো হচ্ছে চ্যাপ্টা থাকবে একদম, এবং এটা কোথায় পাওয়া যাবে? বোমান্স ক্যাপসুলের প্রাচীরে পাওয়া যাবে। এরপর কিউবয়েডালের মধ্যে, কিউবয়েডালটা হচ্ছে এগুলো কিউবের মধ্যে দেখা যায়, এগুলো আমরা বলছিলাম বৃক্কের সংগ্রাহক নালিকাতে পাবো। ঠিক আছে, প্রথমটা কোথায় পাইছি? স্কোয়ামাস আবরণ টিস্যু, বোমান্স ক্যাপসুল। এরপরটা পাইছি হচ্ছে কোথায়? বৃক্কের সংগ্রাহী নালিকাতে, সংগ্রাহক নালিকাতে। এরপর কলামনার আবরণ টিস্যু, কলামনার আবরণ টিস্যুটা আমরা পাইছি। এরপর দেখো প্রাণীদেহের বৃত্তিপদ্মার উপর ভিত্তি করে কোষগুলোকে আরও কিছু ভাগে ভাগ করছে। কোন কোষকে? আবরণ টিস্যুকে আরও কিছু ভাগে ভাগ করছে। তাহলে ওই ভাগগুলো কী কী? একটা হচ্ছে সাধারণ আবরণ টিস্যু। এটা কোথায় পাইছি আমরা? সাধারণ আবরণ টিস্যুটা বৃক্কের বোমান্স ক্যাপসুল, বৃক্কের সংগ্রাহক নালিকা এবং অন্ত্রপ্রাচীরে পাইছি সাধারণ আবরণ টিস্যু। এরপর স্ট্রেটিফাইড আবরণ টিস্যু কোথায় পাইছি? মেরুদণ্ডী প্রাণীর ত্বকে। তাহলে স্ট্রেটিফাইড কোথায় পাইছি? মেরুদণ্ডী প্রাণীর ত্বকে। এরপর সিওডি স্ট্রেটিফাইড কোথায় পাবো? ট্রাকিয়াতে। হ্যাঁ, এখানে কি বলছে দেখো, আবরণ টিস্যু এগুলো হচ্ছে এক স্তর বিশিষ্ট, স্ট্রেটিফাইড হচ্ছে বহু স্তর বিশিষ্ট, সিওডি স্ট্রেটিফাইড হচ্ছে কি? একটা স্তর থাকবে কিন্তু দেখতে মনে হবে বহু স্তর। কোথায়? ট্রাকিয়া, এটা। এরপর আবরণ টিস্যু কোষগুলো আবার ভিন্নভাবে রূপান্তরিত হয়। এগুলোকে বলছে সিলিয়াযুক্ত আবরণী কোষ, এটাতে সিলিয়া থাকবে। এরপর হচ্ছে প্লাজেলাযুক্ত আবরণী কোষ, এটাতে প্লাজেলা থাকবে। ঘনপথযুক্ত আবরণী কোষ, আরেকটা কি? জননাঙ্গের জন্য আবরণ টিস্যু। ঠিক আছে, আবরণ টিস্যু। এরপর হচ্ছে গ্রন্থি আবরণী টিস্যু। ঠিক আছে ভাই? আচ্ছা, এরপর আসো যোজক টিস্যু। এরপর কি ভাইয়া? যোজক টিস্যু। কি টিস্যু ভাইয়া? যোজক টিস্যু। দেখো যোজক টিস্যুতে মাতৃকার পরিমাণ তুলনামূলক বেশি থাকে এবং কোষের সংখ্যা কম। গঠন ও কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু প্রধানত 3 ধরনের হয়। কয় ধরনের হয়? গঠন কি বলছে দেখো, গঠন ও কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু কত রকম হয়? 3 ধরনের হয়। কয় ধরনের হয়? গঠন ও কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু 3 ধরনের হয়। কয় ধরনের হবে? 3 ধরনের। গঠন ও কাজের ভিত্তিতে, দেখো গঠন ও কাজের ভিত্তিতে কানেকটিভ টিস্যু 3 প্রকার হয়। কয় প্রকার হয়? 3 প্রকার। কানেকটিভ টিস্যু আরেকটার নাম কি? যোজক টিস্যু। যোজক টিস্যু মানে কানেকটিভ টিস্যু, বুঝছো? এখন দেখো একটা হচ্ছে ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু, আর একটা হচ্ছে তরল যোজক টিস্যু। তাহলে কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফাইব্রাস, একটা হচ্ছে স্কেলেটাল, আর একটা হচ্ছে কি? তরল। তাহলে একটা হচ্ছে ফাইব্রাস, আর একটা হচ্ছে স্কেলেটাল, আর একটা হচ্ছে তরল যোজক টিস্যু। ঠিক আছে, দেখো তাহলে ফাইব্রাস টিস্যু কি? এ ধরনের যোজক টিস্যু দেহত্বকের নিচে পেশির মধ্যে থাকে। দেহের মাত্রা বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে, এগুলো লাগবে না তেমন। হচ্ছে পেশির কোষ যেগুলো, হ্যাঁ, যে মাংস যেটাকে বলে সেটা। এরপর দেখো স্কেলেটাল যোজক টিস্যু, দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠনকারী টিস্যুকে স্কেলেটাল যোজক টিস্যু বলা হয়। যে অভ্যন্তরীণ কাঠামো তৈরি করে, যেটা বোনসগুলো তৈরি, অর্থাৎ হাড্ডিগুলো যে তৈরি করে, ওটা হচ্ছে স্কেলেটাল টিস্যু। এই টিস্যু দেহের অভ্যন্তরীণ কাঠামো গঠন করে, দেহের নির্দিষ্ট আকৃতি দৃঢ়তা দান করে, আকৃতি এবং দৃঢ়তা দেয়, অঙ্গ সঞ্চালন এবং চলনে সহায়তা করে, মস্তিষ্ক, মেরুরজ্জ, ফুসফুস হৃৎপিণ্ড এরকম দেহের নরম নাজুক অঙ্গগুলোকে রক্ষা করে, বিভিন্ন ধরনের রক্তবাহী উৎপাদন করে। এরপর দেখো ঐচ্ছিক রক্তকণিকা উৎপাদন করে। এরপর দেখো, আচ্ছা এটা মনে রাখবা, বিভিন্ন ধরনের রক্তকণিকা উৎপাদন করে কে? স্কেলেটাল যোজক টিস্যুগুলা। রক্তকণিকা উৎপাদন করে কে? স্কেলেটাল যোজক টিস্যুগুলা। ঐচ্ছিক পেশিগুলো সংযুক্তির ব্যবস্থা করে। গঠনের উপর ভিত্তি করে, দেখো গঠনের ভিত্তিতে স্কেলেটাল যোজক টিস্যু 2 ধরনের হয়। কয় ধরনের হয়? 2 ধরনের। একটা হচ্ছে কোমল অস্থি, আর একটা হচ্ছে অস্থি। তাহলে স্কেলেটাল যোজক টিস্যু কয় ধরনের হয়? 2 ধরনের। একটা হচ্ছে কোমল অস্থি, আর একটা হচ্ছে অস্থি। তাহলে স্কেলেটাল যোজক টিস্যু কয় ধরনের? 2 ধরনের। কি কি? কোমল অস্থি, আর একটা হচ্ছে অস্থি। এখন দেখো কোমল অস্থি কি?
দেখো কোমলাস্থি কি? কোমলাস্থি এক ধরনের নমনীয় স্কেলেটাল যোজক টিস্যু। মানুষের নাক, কানের ফিনা ও কানের ফিনা কোমলাস্থি দিয়ে তৈরি। তাহলে মানুষের নাক এবং কানের ফিনা কি হচ্ছে? কোমলাস্থি দিয়ে তৈরি। এগুলো এক ধরনের নমনীয় স্কেলেটাল টিস্যু। অর্থাৎ আমরা জানি যে আমাদের যে হাড্ডিগুলো আছে এগুলো শক্ত হয় না, কিন্তু না, কিছু কিছু নরম নরম কি থাকবে, ওই স্কেলেটাল টিস্যু থাকবে। ওই নরমগুলোকে কী বলে? কোমলাস্থি। ওই যে আমাদের কানের পিনা, হ্যাঁ, যে কানের পিনার মধ্যে তুমি দেখলে বুঝবা ওইটা নরম নরম না, ওইটা হচ্ছে কোমলাস্থি। ঠিক আছে? ওই যে নাক, নাকের মধ্যে দেখো তুমি নাক এভাবে নাকে একটু ধাক্কা দাও, ধাক্কা দিয়ে দেখো তোমার নাকটা চ্যাপ্টা হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? এটা কোমলাস্থি দিয়ে তৈরি, এই জন্য, বুঝছো? অথচ এরপরে তুমি দেখো তোমার ওই যে হাতের মাঝখানে, হ্যাঁ, হাতের মাঝখানে তুমি ভাগাতে পারবা? চাপ দিয়ে কি এটা স্প্রিং করাইতে পারবা? পারবা না। এরপর দেখো অস্থি। অস্থি বিশেষ ধরনের ধীর ভঙ্গুর অনমনীয় স্কেলেটাল কানেক্টিভ টিস্যু। এদের মাতৃকায় ক্যালসিয়াম জাতীয় পদার্থ জমা হয়ে অস্থির দৃঢ়তা প্রদান করে। ওই যে অস্থি, অর্থাৎ আমাদের যে হাড্ডিগুলো আছে, হাড্ডিগুলো হচ্ছে অস্থি। এরপর দেখো যোজক তরল যোজক টিস্যু। এরপরটা কী ভাই? যোজক তরল যোজক টিস্যু। আমরা প্রথমে পড়ছি কি? ফাইব্রাস যোজক টিস্যু, স্কেলেটাল যোজক টিস্যু, আরেকটা কি? তরল যোজক টিস্যু। ঠিক আছে? আরেকটা কি? তরল যোজক টিস্যু। এখন দেখো তরল টিস্যুর মাতৃকা তরল মাতৃকা বিভিন্ন ধরনের জৈব পদার্থ থাকে। এই টিস্যু প্রধান কাজ দেহের অভ্যন্তরে বিভিন্ন দ্রব্যাদি পরিবহন করা, রোগ প্রতিরোধ করা এবং রক্ত জমাট বাঁধায় বিশেষ ভূমিকা রাখা। তরল যোজক টিস্যু দুই ধরনের। তরল যোজক টিস্যু কয় ধরনের ভাইয়া? তরল যোজক টিস্যু হচ্ছে দুই ধরনের। তরল যোজক টিস্যু কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে রক্ত আর একটা লসিকা। এটা কি? রক্ত আর একটা লসিকা। এগুলো কি? তরল যোজক টিস্যু। তরল যোজক টিস্যু কী কী তাহলে? রক্ত, লসিকা। রক্ত আর কি? লসিকা। আচ্ছা, তাহলে রক্ত এবং লসিকা, এটা হচ্ছে কি? তরল যোজক টিস্যু। এরপর দেখো রক্ত। রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল যোজক টিস্যু। তাহলে এখান থেকে কি আসবে? রক্ত কাকে বলে? তাহলে রক্ত কি? রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু। তাহলে কি? রক্ত একটি ক্ষারীয় ঈষৎ লাল বর্ণ এবং ঈষৎ লবণাক্ত এবং লাল বর্ণের তরল যোজক টিস্যু। তাহলে কি? রক্ত এক ধরনের ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণের তরল যোজক টিস্যু। ধমনী, শিরা ও রসিক নালীর মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরের রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত ও তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। রক্তের দুটি। রক্তের উপাদান কয়টি তাহলে ভাইয়া? রক্তের উপাদান হচ্ছে দুইটি। একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। তাহলে রক্তের মধ্যে কী কী থাকবে? একটা থাকবে রক্তরস আর একটা থাকবে রক্তকণিকা। এখন দেখো রক্তরসটা কি? রক্তরস রক্তের তরল অংশ এবং এর রং ঈষৎ হলুদ অভাব, হ্যাঁ। এর প্রায় 91 থেকে 92% পানি এবং 8 থেকে 9% অংশ জৈব পদার্থ। এসব রক্তরসের ভিতর দিয়ে থাকে প্রোটিন, বজ্রপাত ইত্যাদি। রক্তকণিকা আরেকটা কি আছে? রক্তকণিকা। রক্তকণিকা কয় ধরনের? 3 ধরনের। লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল কর্পাসেলস। এরপর হচ্ছে আরেকটা শ্বেত রক্তকণিকা অথবা WBC, এটাকে RBC বলে। আরেকটা হচ্ছে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট। এখন দেখো ভাইয়া, এখানে অনেক কিছু আছে। কি আছে? দেখো প্রথমে রক্ত কি? রক্ত ক্ষারীয় ঈষৎ লবণাক্ত লাল বর্ণ তরল যোজক টিস্যু, হ্যাঁ। এখন দেখো রক্তের উপাদান। রক্ত কী কী দিয়ে তৈরি? রক্তের উপাদান হচ্ছে দুইটি। একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্তকণিকা। এখন যেটা রক্তরস হচ্ছে তরল অংশটা। রক্তরসটা কীভাবে তৈরি? রক্তরসের হচ্ছে তোমার 91 থেকে 92% হচ্ছে পানি। কী ভাইয়া? 91 থেকে 92% হচ্ছে পানি। আর বাকি যে 8 থেকে 9% আছে সেটা হচ্ছে জৈব পদার্থগুলো থাকবে। আর রক্তকণিকার মধ্যে কী কী রক্তকণিকা থাকবে? একটা হচ্ছে দেখো ওই লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে কি? অনুচক্রিকা থাকবে। লোহিত রক্তকণিকা থাকবে কি? লোহিত রক্তকণিকা, আর হচ্ছে শ্বেত রক্তকণিকা, আর হচ্ছে অনুচক্রিকা থাকবে। এরপর দেখো লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে। কি থাকে? লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে, যার জন্য রক্ত লাল হয়। তাহলে রক্ত লাল হওয়ার কারণ কি? রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক একটা যৌগ থাকবে। কি যৌগ ভাইয়া? কী নাম এটার নাম? হিমোগ্লোবিন নামক যৌগটা থাকার কারণে কি হয়? রক্ত লাল হয়। কি হয়? লাল হয়। আচ্ছা, এরপর দেখো হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটি অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে। এরপর দেখো শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষা অংশ নেয়। অর্থাৎ শ্বেত রক্তকণিকা কী করে? জীবাণু ধ্বংস করে প্রাকৃতিক আত্মরক্ষায় অংশ নেয়। মানব দেহে বেশ কয়েক ধরনের শ্বেত রক্তকণিকা রয়েছে। অনুচক্রিকা রক্ত জমাট বাঁধাতে অংশ নেয়। তাহলে দেখো অনুচক্রিয়া কী করবে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে অনুচক্রিয়া কী করে? রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই যে দেখো লোহিত রক্তকণিকা, ঠিক আছে, লোহিত রক্তকণিকা কী করবে? অক্সিজেন পরিবহনে সাহায্য করবে। তাহলে অক্সিজেন পরিবহন করবে কে? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকা কী করবে? অক্সিজেন সরবরাহ করবে। ঠিক আছে, লোহিত রক্তকণিকা কী করে? অক্সিজেন সরবরাহ করে। আর শ্বেত রক্তকণিকা কী করবে?
জীবাণুকে ধ্বংস করে আত্মরক্ষায় প্রাকৃতিক আত্মরক্ষায় সাহায্য করবে। কী করবে? প্রাকৃতিক আত্মরক্ষায়। অর্থাৎ প্রাকৃতিক আত্মরক্ষা বলতে কী, দেখো আমাদের মধ্যে যে আল্লাহ প্রদত্ত যে দিছে তোমার রোগ জীবাণু প্রতিরোধ ক্ষমতা, ওইটাকে বলা হয় কি? প্রাকৃতিক আত্মরক্ষা। ঠিক আছে, সাথে রক্তকণিকা করবে প্রাকৃতিক আত্মরক্ষার কাজ। অনুচক্রিয়া কী করবে? কোনো স্থান কেটে গেলে সেটাকে রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে। তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কে? অনুচক্রিকা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো লসিকা। এরপরে কি? লসিকা। মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় বাষ্প পদার্থ জমা হয় তাকে বলা হয় লসিকা। তাহলে কি লসিকা কী ভাইয়া? লসিকা হচ্ছে কি? মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থ জমা হয় তাকে লসিকা বলে। তাহলে দেখো মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় পদার্থগুলো জমা হয় তাকে কি বলবো আমরা? লসিকা। এগুলো ছোট নালীর মাধ্যমে সংগৃহীত হয়ে একটি আলাদা নালীতন্ত্র গঠন করে, যাকে লসিকা তন্ত্র বলে। অর্থাৎ লসিকা সব কিছু মিলে একটা তন্ত্র গঠন করে, এটাকে লসিকা তন্ত্র বলে। লসিকা ক্ষারীয় বর্ণ, স্বচ্ছ হলুদ বর্ণের তরল পদার্থ, এর মধ্যে কিছু বুঝে থাকে। আচ্ছা এখানে আর কিছু লাগবে না, শুধু লসিকা কাকে বলে মনে রাখো। লসিকাটা কাকে বলে ভাইয়া? লসিকাটা বলা হচ্ছে, লসিকা মানবদেহে বিভিন্ন টিস্যুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যে জলীয় বাষ্প জমা থাকে তাকে বলা হয় লসিকা। অর্থাৎ মনে করো অনেক টিস্যু আছে এখানে, একটা টিস্যু, একটা টিস্যু, একটা টিস্যু, একটা টিস্যু, একটা টিস্যু, একটা টিস্যু, একটা টিস্যু। এই যে মাঝখানে, এই যে এখানে দিলাম আরও, মনে করো এই মাঝখানে যে ফাঁকা 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 আছে, এই ফাঁকার ভিতরে যে জলীয় পদার্থগুলো জমা হয় তাকে কি বলে? লসিকা। বুঝছো? তাহলে তাকে কি বলবো আমরা? লসিকা বলবো। কি বলবো ভাইয়া? লসিকা। আচ্ছা তাহলে এরপরে এখানে আরও আছে পেশি টিস্যু, তারপরে হচ্ছে তোমার পেশি টিস্যুর মধ্যে আছে, পরে হচ্ছে স্নায়ু টিস্যু। পেশি টিস্যু, স্নায়ু টিস্যু এগুলো হচ্ছে আছে। আচ্ছা ভাইয়া আমরা পেশি টিস্যু স্নায়ু টিস্যুটাও পড়ে ফেলি, কারণ টিস্যু শেষ করলে আজকে টিস্যুটাই শেষ করি। আচ্ছা দেখো এরপর কি ভাইয়া? পেশি টিস্যু। এরপর কি টিস্যু ভাই? পেশি টিস্যু। দেখো পেশি টিস্যু কি বলছি আমরা? এরপরটা হচ্ছে পেশি টিস্যু। এতক্ষণ আমরা বাকিগুলো পড়ছি, এখন হচ্ছে পেশি টিস্যু পড়বো। দেখো ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি, তাহলে কি? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। তাহলে কি বলছে? কি বলছে ভাইয়া? ভ্রূণের মেসোডার্ম থেকে তৈরি সংকোচন ও প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে পেশি টিস্যু বলে। তাহলে এটা কি বলছে? ভ্রূণের তিনটে স্তর থাকে, একটা হচ্ছে মেসোডার্ম, এন্ডোডার্ম, আর একটা হচ্ছে অ্যাক্টোডার্ম। মেসোডার্মটা কোন স্তর? মেসোডার্ম হচ্ছে মাঝখানের স্তর। দেখো ভ্রূণে কয়টা স্তর থাকে? তিনটে স্তর। কয়টা স্তর থাকে ভাইয়া? তিনটে স্তর থাকে। হ্যাঁ, কয়টা স্তর ভাইয়া? তিনটে স্তর। ভ্রূণের কয়টা স্তর? তিনটে স্তর, তিনটা। তাহলে ভ্রূণ, আচ্ছা আমি এটা একটু লিখি, দাঁড়াও। তাহলে এই ভ্রূণের কয়টা স্তর থাকবে? তিনটা। কি কি? একটা হচ্ছে এন্ডোডার্ম। কি ডার্ম? এন্ডোডার্ম। তারপর কি লিখবো মাইয়া? তারপরটা হচ্ছে মেসোডার্ম। কি ডার্ম? মেসোডার্ম। তারপরটা কি? তারপরটা হচ্ছে ভাইয়া অ্যাক্টোডার্ম। কি ডার্ম? অ্যাক্টোডার্ম। দেখো একদম ভিতরের যেই স্তরটা সেটার নাম হচ্ছে এন্ডোডার্ম, মাঝের স্তরটার নাম হচ্ছে মেসোডার্ম, একদম বাইরের স্তর, একদম বাইরের যেটা সেটা হচ্ছে অ্যাক্টোডার্ম। অর্থাৎ এটা বাইরে, এটা মাঝে, এটা একদম ভিতরে। ঠিক আছে, বুঝছো? এখন দেখো ওই মেসোডার্ম, এই যে মেসোডার্ম স্তরটা থেকে কি হবে? সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যুকে বলবো পেশি টিস্যু। তাহলে মেসোডার্ম স্তর থেকে সৃষ্টি সংকোচন প্রসারণশীল বিশেষ ধরনের টিস্যু কি বলে? পেশি টিস্যু। এদের মাতৃকা প্রায় অনুপস্থিত, পেশিগুলো সরু, লম্বা এবং তন্তুময় হয়। এরপর দেখো যেসব তন্তুতে আড়াআড়ি ডোরা কাটা থাকে তাদেরকে ডোরা কাটা পেশি, এবং ডোরাবিহীন তন্তুকে মসৃণ পেশি বলে। অর্থাৎ পেশির মধ্যে যদি ডোরা দেওয়া থাকে তাকে বলা হয় ডোরা কাটা পেশি, আর যদি ডোরা না থাকে তাকে বলা হয় মসৃণ পেশি। ঠিক আছে, দেখো পেশি সংকোচন প্রসারণের এবং মাধ্যমে দেহে বিভিন্ন অঙ্গ সঞ্চালন এবং চলন হয়। অর্থাৎ আমাদের যে হাড্ডির উপরে যে মাংসগুলো আছে এগুলো কি? পেশি। এগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে আমরা চলতে পারি, এটা বোঝাচ্ছে। বুঝছো? আচ্ছা এখন দেখো পেশি কাজের উপর ভিত্তি করে পেশি কয়ভাবে ভাগ করছে দেখো। কাজের ভিত্তিতে পেশি তিন ধরনের: ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি। তাহলে তিনটা ভাগ করছে, একটা হচ্ছে ঐচ্ছিক পেশি, একটা হচ্ছে অনৈচ্ছিক পেশি, আর একটা হচ্ছে হৃৎপেশি। এখন দেখো ঐচ্ছিক পেশিটা কি? একটা হচ্ছে ঐচ্ছিক পেশি। হ্যাঁ, ঐচ্ছিক মানে কি? ঐচ্ছিক বা ডোরা, আচ্ছা এটা আর একটা হচ্ছে ডোরা কাটাও পেশি। অর্থাৎ এদের ডোরা থাকবে, ঐচ্ছিক পেশি যেগুলো সেগুলোতে কি থাকবে? ডোরা থাকবে। এই পেশি প্রাণীর ইচ্ছা অনুযায়ী সংকুচিত প্রসারিত, অর্থাৎ এটা তুমি তোমার ইচ্ছা মতো সংকোচন প্রসারণ করতে পারবা, এই জন্য এটাকে কি বলছে? ঐচ্ছিক পেশি। এরপর দেখো ঐচ্ছিক পেশি টিস্যুর কোষগুলো নলাকার, শাখাবিহীন এবং আড়াআড়ি ডোরাযুক্ত হয়। অর্থাৎ কী করবো? ঐচ্ছিক পেশিগুলো ডোরাযুক্ত হবে। এদের সাধারণত নিউক্লিয়াস থাকে।
একাধিক নিউক্লিয়াস থাকে। ঐচ্ছিক পেশিতে কয়টা থাকবে? একাধিক নিউক্লিয়াস থাকবে। তাহলে কয়টা থাকবে? একাধিক নিউক্লিয়াস থাকবে। দেখো এই পেশি দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে, ঐচ্ছিক পেশির অস্তিত্ব সংলগ্ন থাকে। মানুষের হাত পায়ের পেশি, দেখছো হাত পায়ের পেশিগুলো কি? ঐচ্ছিক পেশি। এগুলো আমি আমার ইচ্ছে মতো নাড়াতে পারতেছি, তাই না? হ্যাঁ, এই জন্য এগুলো কি? ঐচ্ছিক পেশি। এরপরে দেখো অনৈচ্ছিক পেশি। কী পেশি? অনৈচ্ছিক পেশি বা মসৃণ পেশি। এগুলো আগেরটা কী ছিল? ঐচ্ছিক এবং ডোরাকাটা ছিল। এটা কি? অনৈচ্ছিক এবং মসৃণ, অর্থাৎ ডোরাকাটা নাই। ঠিক আছে, দেখো এই পেশি প্রাণীর সংকোচন, প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ এটা আমি নিজের ইচ্ছাই এটা চালাতে পারবো না। ঠিক আছে, দেখো এই পেশিকোষগুলো অর্থাৎ অনৈচ্ছিক পেশিগুলো কোন ধরনের হয়? মাকু আকৃতির হয়। মাকু আকৃতি কেমন ভাই? মাকু আকৃতিটা হচ্ছে এরকম, এই যে দেখো এই এরকম, ঠিক আছে, এরকম থাকবে। এই যে এদিকে এসে একটু নিচের দিকে যাবে, আবার এটা এদিকে এসে একটু নিচের দিকে এভাবে, অর্থাৎ একটু মাকুর মতো হবে এভাবে। ঠিক আছে, একটু মাকু আকৃতির। ঠিক আছে, মাকু আকৃতির পেশিগুলো কী পেশি? এগুলো হচ্ছে অনৈচ্ছিক পেশি। আচ্ছা, এরপর দেখো এদের গায়ে আড়াআড়ি দাগ থাকে না। অনৈচ্ছিক পেশি এবং মসৃণ পেশি বলছি না, মসৃণ মানে আড়াআড়ি দাগ দাগ থাকবে না। এরপর দেখো এই জন্য পেশিগুলোকে মসৃণ পেশি। মেরুদণ্ডী প্রাণী রক্তনালী, পৌষ্টিকনালী ইত্যাদি প্রাচীর অনৈচ্ছিক পেশি থাকে। অর্থাৎ দেখো রক্তনালীর ভিতরে যে পেশি থাকে সেটা কি? অনৈচ্ছিক পেশি। পৌষ্টিকনালীর ভিতরে যে থাকে সেটা হলো কি? অনৈচ্ছিক পেশি। কারণ এগুলো রক্তনালীর ভিতরে পেশিকে আমি নাড়াতে পারবো নিজের মতো। তোমার যে একটা শরীরের ভিতরে রক্ত চলাচল করতে, সেটা তুমি বন্ধ করতে পারবা? তুমি নিজে কিছু করতে পারবা? না, পারবা না। এই জন্য এগুলো কি? অনৈচ্ছিক পেশি। এরপর দেখো আরেকটা কি বলছে? কার্ডিয়াক পেশি। কী পেশি ভাই? কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। কার্ডিয়াক পেশি বা হৃৎপেশি। দেখো এই পেশি মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। তাহলে হৃৎপিণ্ডের পেশিটাকে কী বলে? কার্ডিয়াক পেশি। এটাও অনৈচ্ছিক। হৃৎপিণ্ডর কোনো কিছু তুমি চালাতে পারবা না, কিন্তু এটা হচ্ছে বিশেষ ধরনের একটা অনৈচ্ছিক পেশি। ওটা কি? হৃৎপেশি। দেখো এই টিস্যুর কোষগুলো নলাকৃতির। কেমন? এই টিস্যু কোষগুলো হচ্ছে নলাকৃতির, লাগবে না। এই টিস্যু কোষগুলোর মধ্যে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে। কী থাকে ভাইয়া? হৃৎপেশিগুলোর মধ্যে কী থাকে? ইন্টারক্যালেটেড ডিস্ক। কী নাম ভাই? এটার নাম ইন্টারক্যালেটেড ডিস্ক। এখন তোমার ইন্টারক্যালেটেড ডিস্ক মানে কি? দেখো এই যে দেখো এই যে পেশি, এই যে এটা হচ্ছে হৃৎপেশি, তো এর মাঝখানে এই যে দেখছো মাঝখানে এরকম কিছু দাগের মতো থাকে। হ্যাঁ, এই দাগগুলোকে কী বলে? ইন্টারক্যালেটেড ডিস্ক। কী বলবে? ইন্টারক্যালেটেড ডিস্ক। এটা কোথায় থাকবে? শুধুমাত্র হৃৎপেশিতে থাকবে। কোথায় থাকবে ভাই? হৃৎপেশি থাকবে। এদের সংকোচন প্রসারণ প্রাণীর ইচ্ছাধীন নয়, অর্থাৎ কার্ডিয়াক পেশির গঠন ঐচ্ছিক পেশির মতো হলেও অনৈচ্ছিক পেশির মতো, অর্থাৎ কার্ডিয়াক পেশিগুলো নিজের প্রাণীর ইচ্ছাধীন নয়। হ্যাঁ, এটার মধ্যে কী থাকবে? ইন্টারক্যালেটেড ডিস্ক থাকবে। দেখো কার্ডিয়াক পেশি কোষগুলো শাখার মাধ্যমে পরস্পরযুক্ত থাকে। কী থাকবে? শাখার মাধ্যমে যুক্ত থাকবে। এরপর হৃৎপিণ্ডের সব কার্ডিয়াক পেশি সমন্বিতভাবে সংকুচিত প্রসারিত হয়। এরপর দেখো মানব ভ্রূণ সৃষ্টির একটা বিশেষ পর্যায় থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত মানুষের হৃৎপিণ্ডের কার্ডিয়াক পেশি একটা নির্দিষ্ট গতিতে সংকুচিত প্রসারিত হতে থাকে। অর্থাৎ তুমি যেদিন থেকে পৃথিবীতে আসছো ওই দিন থেকে যে হৃৎপিণ্ডের কাজ শুরু হয়েছে, ওই হৃৎপেশি কাজ করা শুরু করছে একদম মৃত্যু পর্যন্ত ওই টিস্যুটা কী করবে? ওই হৃৎপেশিটা কী করবে? কাজ করতে থাকবে, চলতে থাকবে অনবরত একটা নির্দিষ্ট রেটে। ঠিক আছে, এটাই বলছে। আচ্ছা ভাই, আমরা আমাদের লাস্ট টিস্যুতে আসছি। এখন দেখো দেহের লাস্ট টিস্যুটা হচ্ছে স্নায়ু টিস্যু। কী টিস্যু ভাইয়া? স্নায়ু টিস্যু। দেখো দেহের বিভিন্ন সংবেদী কোষ, নিউরন বা স্নায়ু কোষগুলো একত্রে স্নায়ু টিস্যু গঠন করে। স্নায়ু টিস্যু অসংখ্য নিউরন দিয়ে গঠিত, অর্থাৎ এক নিউরন দিয়েই গঠিত স্নায়ু টিস্যুগুলো। এরপর দেখে এর গঠন সম্পর্কে তোমরা দশম অধ্যায়ে আরও বিস্তারিতভাবে জানতে পারবা। স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা যেমন তাপ, স্পর্শ, চাপ ইত্যাদি গ্রহণ করে দেহের ভিতরে মস্তিষ্কে বহন করে। মস্তিষ্কের বিশ্লেষণের পর সিদ্ধান্ত অনুযায়ী উপযুক্ত কাজ করে থাকে। একটি আদর্শ নিউরনের 3টি অংশ থাকে। একটি আদর্শ নিউরনের কয়টি অংশ থাকবে ভাইয়া? একটি আদর্শ নিউরনের 3টি অংশ থাকবে। একটা হচ্ছে কোষ দেহ, একটা হচ্ছে ডেনড্রাইট, আর একটা হচ্ছে এক্সন। তাহলে একটা আদর্শ নিউরনের কয়টা অংশ থাকবে? 3টা। একটা আদর্শ নিউরনের কয়টা অংশ থাকবে ভাইয়া? 3টা। আমরা যদি প্রশ্ন করি একটা আদর্শ নিউরন কয়টা অংশ থাকবে, তুমি কী বলবা? 3টে অংশ। কি কি? দেখো প্রথমে বলছে কি? কোষ দেহ। কি বলছে? কোষ দেহ। এই যে দেখো এই যে এই দেখতেছো এটাকে বলা হয়, এই যে দেখতেছো এটা কি? এটা হচ্ছে কোষ দেহ। এটার নাম কি? কোষ দেহ। ঠিক আছে ভাইয়া? এরপর দেখো এরপরটা কি বলছে? কোষ দেহের পরে বলছে ডেনড্রাইট এবং এক্সন। এই যে দেখো নিচের দিকের এই অংশটাকে বলা হচ্ছে এক্সন, যেটা ওই যে ঘাসের চারার মূলের মতো। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে এক্সন। এটা এক্সন, আচ্ছা সরি, এটা এক্সন না, এটা হচ্ছে প্রান্ত। কী ভাই এটা? এটা হচ্ছে প্রান্ত, এক্সন প্রান্ত। সরি এক্সন, আমি তো এক্সনই বলছি না, এটা হচ্ছে এক্সন। হ্যাঁ, এটা কি? এক্সন। এই যে এখান থেকে এই এতটুকু পর্যন্ত এটা কি? এক্সন। এটা কি? এক্সন। তাহলে এটা পুরোটা কি? এক্সন। এটা হচ্ছে কোষ দেহ। এটা কি? কোষ দেহ। আর কোষ দেহর সাথে লাগানো যে ইয়েগুলো আছে তার মতো ওগুলো কি? ডেনড্রাইট। তাহলে কয়টা অংশ আছে? 3টা। একটা হচ্ছে কোষ দেহ, ডেনড্রাইট, আরেকটা হচ্ছে এক্সন। কোষ দেহ, ডেনড্রাইট, আরেকটা হচ্ছে এক্সন।
এখন দেখো নিউরন কোষ বহুভুজাকৃতির এবং নিউক্লিয়াসযুক্ত কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া গোলগি বডি রাইবোসোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তেজ থাকে, তবে নিউরন সাইটোপ্লাজমে সক্রিয় কোনো সেন্ট্রিওল থাকে না বলে নিউরন বিভাজিত হয় না। এরপর দেখো কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। তাহলে দেখো কোষ দেহের কি বলছে, কোষ দেহের এই যে দেখো কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে কি বলে, ডেনড্রন বলে। এরপর দেখো ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে ডেনড্রাইট বলে। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাকে বলা হয় ডেনড্রাইট। এরপর দেখো ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে। নিউরন কোষ দেহ থেকে লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে একে একজন বলে। তাহলে দেখো ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদের ডেনড্রাইট বলে। এরপর দেখো ডেনড্রাইটের সংখ্যা এক বা একাধিক হতে পারে। এরপর দেখো নিউরনের কোষ দেহ থেকে একটি লম্বা স্নায়ুতন্ত্র পরবর্তী নিউরনের ডেনড্রাইটের সাথে যুক্ত থাকে তাকে বলা হয় একজন। কি বলে, একজন। দেখো এই যে এখানে ডেনড্রন বা ডেনড্রাইট আছে না, এটা কার সাথে কানেক্টেড থাকবে, একজন প্রান্তের সাথে। কার সাথে, একজন প্রান্তের সাথে। অর্থাৎ মনে করো এখানের উপরে আরও একটা নিউরন আছে উপরের দিকে, তো ওই নিউরনের যে একজন প্রান্তটা, এই যে একজন প্রান্তটা এইভাবে এখানে যুক্ত হবে। কোথায় যুক্ত হবে আমি তোমার দেখাই। এই দেখো এই যে এখানে এভাবে এগুলোর সাথে যুক্ত হবে, ঠিক আছে। এই যে এগুলোর সাথে এভাবে যুক্ত হয়ে গাছের মতো হয়ে তারপরে কি করবে, এখানে আবার আরেকটা নিউরন তৈরি করবে এভাবে। ঠিক আছে ভাইয়া, তাহলে কি বলছি ভাইয়া, দেখো এই যে একজন প্রান্তটা কার সাথে যুক্ত হবে, ডেনড্রনের সাথে। একটা নিউরনের ডেনড্রন আর একটা নিউক্লিয়াসের একজন যুক্ত হয়, বুঝছো? আচ্ছা, এরপর দেখো একটি নিউরন একটি মাত্র একজন থাকে। পরস্পর দুটি নিউরনের প্রথমটির একজন পরেরটি ডেনড্রনের সাথে একটি স্নায়ুবন্ধী সন্ধি গঠন করে, তাকে সিন্যাপস বলে। বুঝছো, আমি তোমার যেটা এখন বুঝাইলাম। দেখো পরপর দুটি নিউরনের প্রথমটির একজন এবং পরেরটির ডেনড্রাইটের সাথে মধ্যে একটি স্নায়ুসন্ধি গঠিত হয়, তাকে সিন্যাপস বলে। কি বলে ভাইয়া, সিন্যাপস বলে। তাহলে একটা নিউরনের প্রথমটির একজন, এই যে মনে করো প্রথমটির একজন, অপরটির কি, প্রথমটির একজন অপরটির ডেনড্রন, প্রথমটির একজন, এই যে এগুলো এটা একজন না, এই যে এগুলা একজন না, হ্যাঁ একজনটা, পরেরটির কি ডেনড্রন, এটা ডেনড্রন না, ডেনড্রনের সাথে যুক্ত হয়ে যে গঠন তৈরি করবে স্নায়ুসন্ধি, সেটাকে কি বলে, সিন্যাপস। সেটা কি বলতে হবে, সিন্যাপস। সিন্যাপসের মধ্য দিয়ে একটি নিউরন থেকে অন্য নিউরনে পরিবাহিত হয়, স্নায়ুদ্দীপনা গ্রহণ করে মস্তিষ্কে প্রেরণ করে এবং মস্তিষ্কে তাতে সাড়া দেয়। এরপর দেখো উচ্চতর প্রাণীতে স্নায়ু টিস্যু স্মৃতি সংরক্ষণ করা সহ দেহের বিভিন্ন কাজে নিয়ন্ত্রণ করে এবং তাদের মধ্যে সমন্বয় সাধন করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমাদের স্নায়ু টিস্যু এখানে শেষ। আচ্ছা তাহলে আজকের ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্ত, স্নায়ু টিস্যু পর্যন্ত। অঙ্গতন্ত্র এগুলো আমরা পরে পড়বো ইনশাল্লাহ। এখন তোমরা কোনো কিছু যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবো, আমি কমেন্টে অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।